আসসালামু আলাইকুম। আমি ডাক্তার অরূপ, মেরিডিমাস মেডিকেল ভর্তি কোচিংয়ের পরিচালক। আজকে তোমাদের সাথে লাইভে আসছি টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারের ক্লাস নিয়ে। আমাদের লাইভটা হওয়ার কথা ছিল 8টায়, কিন্তু খুলনাতে একটু বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট ছিল না, যার জন্য একটু দেরিতে শুরু হলো। তোমরা সবাই একটু কমেন্টে জানাবা যে তোমার বোর্ডটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ডটা স্পষ্ট দেখা যায় কিনা আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং পাশাপাশি তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবা যাতে সবাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। আজকের এই ক্লাসটা তোমাদের টিস্যুতন্ত্র ক্লাসটা করলে তোমাদের এইচএসসি একাডেমি প্লাস মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন দুটোর জন্যই অনেক হেল্পফুল হবে। চেষ্টা করব তোমাদের বেসিক থেকে টপিকগুলো ক্লিয়ার করার জন্য, এবং এ টু জেড এই চ্যাপ্টার থেকে যা যা পড়তে হয় এক ক্লাসে তোমাদের সবকিছু যাতে শেষ হয়ে যায় বা কভার হয়ে যায়। তো তোমরা একটু কাইন্ডলি জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিবা। শেষ হয়ে যায় বা কভার। ক্লাস চলাকালীন সময়ে আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা সবাই কমেন্টে অ্যান্সার দিবা। চেষ্টা করবা ভুল হোক সঠিক হোক অ্যান্সার দেওয়ার সবাই। তো আর কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে 1-2 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। এখনো যারা লাইভে জয়েন করতে পারে নাই, তোমাদের ফ্রেন্ডদের ওখানে তোমরা ইনভাইট দিয়ে দাও বা একটু মেনশন দিয়ে দাও যাতে ওরাও ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। একজন কমেন্ট করছে, এমডি রুবেল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? এবং কে কোথা থেকে ক্লাস করতেছো, কোন কলেজ বা কোন এলাকা থেকে, সবাই একটু কমেন্টে জানাও। তাহলে দেখো, আজকে আমি ক্লাসটা শুরু করি। যারা এখনো জয়েন করেনি আস্তে আস্তে জয়েন করবে। আজকে আমাদের ক্লাসটা দেখো টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারের। তো টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টার পড়তে গেলে আগে আমাদের কিছু জিনিস, শর্ট জিনিস কিছু জানতে হবে, যেমন কোষ। কোষ কি এটা তোমরা সবাই জানো, খুবই সহজ একটা প্রশ্ন, 9-10 থেকে সবাই তোমরা জানো, খুব সংক্ষেপে একটা অ্যান্সার। যে আমরা জানি জীবদেহের গঠন এবং কাজের একক, তাহলে জীবদেহের গাঠনিক এবং কার্যিক একক এই দুটাকে বলা হচ্ছে কি কোষ। তাহলে কোষের সংজ্ঞা আমরা জানি। তো যদি কোষ, কোষ মানে কি একটা ক্ষুদ্র অংশ, এটাকে আমরা বলতেছি একটা কোষ। সাপোজ যদি ধরি যে এটা একটা কোষ, তো এই কোষ থেকে যখন আমি টিস্যুতে যাব তখন কিন্তু আমাদের কয়েকটা শর্ত পূরণ হতে হবে। কোষ আমি একটা একটা অংশকে বলতেছি কোষ, কিন্তু যখনই আমি কোষ থেকে টিস্যুতে সংজ্ঞা নিয়ে যাব বা কনভার্সন করব বা বলবো যে টিস্যু কাকে বলে, তখন আমাকে জাস্ট তিনটা শর্ত পূরণ করতে হবে। এই তিনটা শর্ত পূরণ করলে আমরা তাকে টিস্যু বলতে পারবো। সেটা কি? 1 নম্বর, একই উৎস থেকে। তার মানে যে কোষগুলা থাকবে টিস্যু বা যাকে আমরা টিস্যু বলবো, সেই টিস্যুর কোষগুলা
একই জায়গা থেকে বা একই উৎস থেকে তৈরি হতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2, এরা একই ধরনের কাজ করবে। 3, একগুচ্ছ কোষ। ঠিক আছে, তাহলে তুমি এটাকে একটু সাজায় ফেলো, এভাবে না বলে তুমি 1 নম্বর বলো একগুচ্ছ কোষ, তার মানে আমরা জানি এটা একটা কোষ। তাহলে এবার দেখো অনেকগুলা কোষ আমি যদি নেই, অনেকগুলা কোষ হইল, তাহলে এই যে একটা গুচ্ছ কোষ পাইলাম, তাহলে প্রথম সত্য হচ্ছে একগুচ্ছ কোষ, 1 নম্বর। 2 নম্বর কি, যে একই উৎস থেকে, তাহলে এই কোষগুলা যে সৃষ্টি হবে, এই সৃষ্টি হওয়ার এদের উৎসটা কি হবে, একই হবে, তাহলে একই উৎস থেকে সৃষ্টি হবে এবং এরা সবাই মিলিত হয়ে কি একই ধরনের কাজ করবে। এই জন্যে যদি এই 3টে সত্য ফিল আপ করে যে একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পাদন করবে এবং একগুচ্ছ হবে, তখন তাকে আমরা বলবো কি, টিস্যু। ঠিক আছে, তাহলে আমরা কোষ পড়লাম, টিস্যু পড়লাম, এই দুটো সংজ্ঞা আমাদের হয়ে গেল। যে দুটো সংজ্ঞা তোমরা সৃজনশীল হতে ক নম্বরে পেতে পারো, যে কোষ কাকে বলে, টিস্যু কাকে বলে। এবার আসো, টিস্যু সৃষ্টির প্রধান কারণ কি। দেখো টিস্যু একটা বিশেষ অর্থবোধক শব্দ বলছে, এবং এই টিস্যু শব্দটা কিন্তু আপনা আপনি আসে নাই। এই টিস্যু শব্দটা কিন্তু অটোমেটিক কোথা থেকে আসলো, কেউ না কেউ তো অবশ্যই ব্যবহার করছে। তো এই জিনিসটা তোমরা একটু নোট করে রাখবা বা লিখে রাখবা, যে টিস্যু শব্দটা প্রথম ব্যবহার করছে ফরাসি বিজ্ঞানী M.F.X বিচার্ড। তাহলে এটা একটু লিখে রাখবা, পরীক্ষায় আসতে পারে গুরুত্বপূর্ণ কথা, এক্সট্রা ইনফরমেশন বা অন্য বইয়ের ইনফরমেশন, যে ফরাসি বিজ্ঞানী M.F.X বাইচার্ট, বা অনেকে এটাকে বিচার্ট বলে, তাহলে M.F.X বিচার্ট সর্বপ্রথম টিস্যু শব্দটা প্রয়োগ করছে। ঠিক আছে, তাহলে এইটা তোমরা একটু নোট করে রাখবা কাইন্ডলি, বা লিখে রাখবা। এবার আসো, পরীক্ষায় যদি আসে প্রশ্ন যে টিস্যু সৃষ্টির মূল কারণ কি, দেখো টিস্যু সৃষ্টির মূল কারণ হচ্ছে উদ্ভিদের দেহ গঠনকারী কোষের শ্রম বিভাগ। শ্রম বিভাগ বা শ্রম বন্টন আমরা জানি মানে কি, এক একটা অংশের এক এক ধরনের কাজ। কারণ আমরা জানি একটা উদ্ভিদের অনেকগুলো অংশ থাকে, যেমন মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে, তো এক একটা অংশের এক এক ধরনের কাজ। এই যে কাজগুলো, এক একটা অংশের এক এক ধরনের কাজ, এই এক এক ধরনের কাজের উপর ভিত্তি করে এক এক ধরনের টিস্যুগুলা সৃষ্টি হয়েছে। তো তাহলে যদি বলা হয় যে টিস্যু সৃষ্টির মূল কারণ কি, অ্যান্সার হবে দেহ গঠনকারী কোষের শ্রম বিভাগ। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, অনেকে খেয়াল করো না তোমরা, এই জিনিসটা একটু খেয়াল রাখবা বা দেখবা। এবার আসো টিস্যু প্রকারভেদ। দেখো টিস্যুকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সেটা কি, ভাজক টিস্যু আর হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। তাহলে দেখো তোমরা একটু বলো তো ভাজক টিস্যু কাকে বলে, তোমরা অ্যান্সার দাও তো, ভাজক টিস্যু কাকে বলে। কমেন্টে অ্যান্সার দাও। আচ্ছা যাই হোক, তাহলে দেখো ভাজক টিস্যু ইংলিশে আমরা কি বলতেছি, দেখো ইংলিশ টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন কিন্তু পরীক্ষায় মেডিকেলে বা অ্যাডমিশনে যে পরীক্ষায় দেখবা যে ইংলিশ টার্মটা খুবই প্রশ্ন আসে। তাহলে আমরা বললাম যে ভাজক টিস্যুকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর ইংলিশ নাম কি, মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেম টিস্যু, আমরা এটাকে বলতে পারি মেরিস্টেম টিস্যু। তো দেখো এই যে মেরিস্টেম শব্দটা, এই যে মেরিস্টেম, এই যে মেরিস্টেম, মেরিস্টেম শব্দের অর্থ হচ্ছে ডিভিজিবল বা ডিভাইজিবল, মানে যা বিভাজন করা যায় বা যার বিভাজন ক্ষমতা আছে, যা ভাগ করা যায় বা ডিভাইড করা যায়। তাহলে আমরা বলতে পারি যে মেরিস্টেম টিস্যু বা ভাজক টিস্যু মানে কি, যে টিস্যুর বিভাজন ক্ষমতা আছে বা বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যুকে আমরা বলি ভাজক টিস্যু। দেখো সংজ্ঞা আছে, সংজ্ঞাটা তোমরা পড়ে নিবা, যে টিস্যুর বিভাজন ক্ষমতা আছে বা যেসব টিস্যু বিভাজিত হতে পারে তাদের বলা হয় কি, ভাজক টিস্যু বা মেরিস্টেম টিস্যু। এবং এগুলোর অবস্থান কোথায়, দেখো কাণ্ডের শীর্ষে, মূলের শীর্ষে। তার মানে উদ্ভিদের যেই জায়গাগুলো বৃদ্ধি পায়, বাড়ে, সে কাণ্ড দেখো মনে করো মোটা হয়, মূল নিচের দিকে বাড়ে, উদ্ভিদের শীর্ষ উপরের দিকে বাড়ে, দৈর্ঘ্যে বাড়ে। তার মানে ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের কোনো না কোনো
গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যে উদ্ভিদ দৈর্ঘ্যে বাড়তেছে বা প্রস্থে বাড়তেছে। তো যেই জায়গাগুলোতে উদ্ভিদের বৃদ্ধি ঘটে সেসব জায়গায়, যেমন মূলের শীর্ষ, কাণ্ডের শীর্ষ, এসব জায়গায় হচ্ছে ভাজক টিস্যু থাকে। এবং একটু আগেও বলছি যে ভাজক টিস্যুর অপর নাম কি? মেরিস্টেম টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম টিস্যু। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ভাজক টিস্যু কাকে বলে। ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো দেখো, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা। তো ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো দেখো, আমরা একটু পড়ি যে ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাকে। সিকিউ হিসেবে আসতে পারে, ভাজক টিস্যু থাই টিস্যু পার্থক্য হিসেবে আসতে পারে তোমাদের এমসিকিউ আকারে এখান থেকে। তো যেহেতু ভাজক টিস্যু গুলা কি বিভাজন ক্ষমতা সম্পন্ন, এরা বিভাজিত হতে পারে, তার মানে কি মৃত জিনিস কি কখনো বিভাজিত হয়? মৃত জিনিস কিন্তু কখনো বিভাজিত হয় না। তাহলে যারা জীবিত তারা বিভাজিত হতে পারে। তাহলে দেখো যে কোষগুলো কি জীবিত, ভাজক টিস্যুগুলা জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়। সমব্যাসীয় মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থে সব দিক দিয়ে সমান সমান, দৈর্ঘ্য প্রস্থে সমান সমান, সেটা হচ্ছে সমব্যাসীয়। তাহলে ভাজক টিস্যু কোষগুলা কি জীবিত, অপেক্ষাকৃত ছোট আর সমব্যাসীয়, সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। এটা তো আমরা সংজ্ঞা থেকেই জানি যে ভাজক টিস্যু কোষগুলা সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। এবার আসো দেখো যে ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজ আকার হতে পারে। দেখো এখানে একটা টাইপ আছে, এখানে একরকম টাইপ আছে, এখানে একরকম ধরনের আছে। তার মানে ভাজক টিস্যুর কোষের আকার বিভিন্ন হতে পারে, পঞ্চভুজ, আয়তাকার, ডিম্বাকার, ষড়ভুজ। সোজা ভাষায় গোলাকার কিন্তু নাই, যে ভাজক টিস্যুর প্রকারভেদ গোলাকার কিন্তু নাই। তাহলে ভাজক টিস্যুর প্রকারভেদ গোলাকার বাদে আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ, ষড়ভুজ বিভিন্ন আকার হতে পারে। নাই হচ্ছে গোলাকার আর ত্রিভুজ আকার। তাহলে গোলাকার আর ত্রিভুজ আকার এই দুটা জিনিস নাই, এবারে আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ, ষড়ভুজ বিভিন্ন আকার হতে পারে। এটা একটা গেল। তো দেখো বাকি বৈশিষ্ট্যগুলো দেখো, আমরা ছবি দেখে পড়ি একটু। এটা একটা ভাজক টিস্যুর ছবি, ঠিক আছে? এটা একটা ছবি। তো এই ছবি থেকে দেখো আমরা দেখি যে ভাজক টিস্যুর একটা দেওয়া আছে ছবি, যে এই যে একটা কোষ 1 2 3 4 5 6, এটা একটা ষড়ভুজাকৃতির ভাজক টিস্যু। এই ষড়ভুজাকৃতির ভাজক টিস্যু দেখো 1 2 3 4টা 5টা ছবি দেওয়া আছে। তো এই 5টা ছবি থেকে দেখো আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখতে পারি। কারণ কি ছবিগুলো একবার নিজের মধ্যে আত্মস্থ করতে পারে বা মনের মধ্যে গেঁথে নিতে পারলে এখান থেকেই অনেক প্রশ্নের অ্যান্সার দেওয়া যায়, মুখস্থ করা লাগে না। তো দেখো ভাজক টিস্যুর যে প্রাচীর, দেখো এই যে প্রাচীর জাস্ট একটা টান, তার মানে কি পুরু না, অনেক পাতলা। এই দেখো কোষ প্রাচীর, দেখো ভাজক টিস্যুর কোষ প্রাচীর অনেক পাতলা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভাজক টিস্যুর কোষগুলো পাতলা এবং এরা কি নির্মিত? সেলুলোজ নির্মিত। তাহলে ভাজক টিস্যুর কোষগুলো কি নির্মিত? সেলুলোজ নির্মিত। ওকে, একটা পয়েন্ট গেল। এবার 2 নম্বর দেখো, এইগুলা কি দানাদার যে অংশগুলা, এই দানাদার যে অংশগুলা এগুলাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলি। তার দেখলে বোঝা যাচ্ছে সাইটোপ্লাজম কি অনেক বেশি, অনেক ঘন। তাহলে ভাজক টিস্যুর সাইটোপ্লাজম ঘন হবে। এবং দেখো নিউক্লিয়াসটা দেখো কি অনেক বড় হয়। তাহলে এটা একটা বৈশিষ্ট্য যে ভাজক টিস্যুর সাইটোপ্লাজম অনেক ঘন, নিউক্লিয়াস অনেক বড়। ক্লিয়ার? এবার দেখো এই একটা ভাজক টিস্যু, এই একটা ভাজক টিস্যু, এই একটা, এখানে কি কোনো কোষ গহ্বর আছে? আমরা যখন উদ্ভিদের যে টিস্যুগুলো কোষ পড়ছি, তো কোষের মধ্যে কি একটা এরকম বড় কোষ গহ্বর ছিল না? বড় একটা সেল ভ্যাকুয়াল ছিল, সেল ভ্যাকুয়াল। তো এই কোষে কি কোনো সেল ভ্যাকুয়াল আছে? এই কোষে কোনো সেল ভ্যাকুয়াল বা কোষ গহ্বর নাই। তাহলে আরেকটা পয়েন্ট দেখো যে ভাজক টিস্যুতে কোনো কোষ গহ্বর থাকে না। এটা একটা পয়েন্ট গেল। এবার দেখো এই কোষে মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে? এই কোষে মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে? বা এটার মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে? নাই। তার মানে আমরা জানি দুইটা কোষের মাঝখানে যে ফাঁকা স্থান তাকে কি বলি? আন্তঃকোষীয় ফাঁকা স্থান। তাহলে ভাজক টিস্যুর কোষগুলোর মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকবে না। ছবি দেখলে বোঝা যাচ্ছে যে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। ক্লিয়ার? তাহলে দেখো আমরা 4টা পয়েন্ট পড়লাম যে ভাজক টিস্যুর কোষ প্রাচীর হচ্ছে পাতলা, সেলুলোজ নির্মিত, সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, এদের মধ্যে কোনো কোষ গহ্বর নাই এবং আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই। 4টা গেল, এদিকে 3টা হয়েছে, 7টা। এবার আসো, যেহেতু ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুর বিপাক সবসময় বিপাক ক্রিয়া চলতে থাকে, তাহলে ভাজক টিস্যুর বিপাক ক্রিয়া হচ্ছে বা বিপাক হার সবচেয়ে বেশি, সবসময় বিপাক ক্রিয়া চলতে থাকবে এবং ভাজক টিস্যুর বিপাক হার বেশি। এবং
এই ভাজক টিস্যুতে কোনো সঞ্চিত বা নিঃসৃত বা বর্জ্য পদার্থ থাকবে না। 9টা পয়েন্ট। এবার দেখো ভাজক টিস্যুর প্লাস্টিডগুলা প্রোপ্লাস্টিড রূপে অবস্থান করবে। ভাজক টিস্যুর প্লাস্টিডগুলা প্রোপ্লাস্টিড রূপে অবস্থান করবে। প্রোপ্লাস্টিড মানে কি দেখো, এটা একটু ভেঙে ভেঙে পড়ো। প্লাস্টিড কি? আমরা জানি প্লাস্টিড হচ্ছে একটা সাইটোপ্লাজমিক অঙ্গ। সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি? প্লাস্টিড। এই যে সাইটোপ্লাজমিক অঙ্গ বা প্লাস্টিড, তার আগে কি আছে দেখো? প্রো। এই প্রো মানে আমরা বুঝি আদি বা নিষ্ক্রিয় অবস্থা। এই প্রো শব্দটার সাথে তোমাদের অনেক পরিচয় আছে। আদি বা নিষ্ক্রিয় অবস্থা, আদি রূপ বা নিষ্ক্রিয় রূপ। যেমন তোমরা পড়ছো প্রোরেনিন নিষ্ক্রিয় এনজাইম। তোমরা পড়ছো প্রথম্বিন নিষ্ক্রিয় একটা রাসায়নিক পদার্থ। ঠিক আছে, এখানে শুনতেছো প্রোপ্লাস্টিড। তার মানে কোনো কিছুর আগে যদি প্রো থাকে তাহলে আমরা কি বোঝাই? সেটা হচ্ছে নিষ্ক্রিয় বা আদি অবস্থা বোঝায়, আদি রূপ বোঝায়। তাহলে প্লাস্টিডটা কি? নিষ্ক্রিয় অবস্থায় বা আদি রূপে আছে, যেটা পরবর্তীতে যদি পরিণত হয় হতে পারে। কিন্তু ভাজক টিস্যুর যে কোষগুলা, ভাজক টিস্যুর যে প্লাস্টিডগুলো আছে, এগুলো হচ্ছে প্রোপ্লাস্টিড রূপে অবস্থান করবে। তার মানে আদি রূপে বা নিষ্ক্রিয় রূপে। তোমরা একটা বেসিক কথা মনে রাখবা, প্রো আগে আর জেন পরে। পরিপাকে তোমাদের কাজে লাগবে। কোন শব্দের আগে প্রো থাকলে আর কোন শব্দের পরে জেন থাকলে সেটা হচ্ছে নিষ্ক্রিয় বা আদি অবস্থা বোঝায়। নিষ্ক্রিয় বা আদি অবস্থা বোঝায়। যেমন পেপসিনোজেন, ফাইব্রিনোজেন, ঠিক আছে, প্রোরেনিন, প্রথম্বিন, প্রোপ্লাস্টিড। তাহলে প্লাস্টিডগুলা প্রোপ্লাস্টিড রূপে অবস্থান করে। আর একটা কি পয়েন্ট? ভাজক টিস্যুর বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়া। তার মানে এরা মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয় এবং এদের দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে সমান। তাহলে দেখো আমি কি বলছি, যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এমসিকিউ এবং সিকিউতে কাজে লাগবে। তো ভাজক টিস্যু দেখো অনেকগুলো বৈশিষ্ট্য, এগুলো পড়াইছি তোমাদের মোটামুটি সবই পড়ানো হয়েছে, কোনো জিনিস বাদ নেই দেখো। ঠিক আছে, সবকিছু মোটামুটি পড়ানো হয়েছে। সো তোমরা একটা প্রশ্নের অ্যান্সার একটু দেবা যে ভাজক টিস্যুর কোষগুলো, যে কোষ প্রাচীর, এটা কি নির্মিত? তোমরা একটু কমেন্টে অ্যান্সার করবা যে ভাজক টিস্যুর কোষগুলো কি নির্মিত, কি দিয়ে তৈরি। সবাই একটু কমেন্টে উত্তর জানাবা যে ভাজক টিস্যুর কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। 1। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিবা যে ভাজক টিস্যুর নিউক্লিয়াস কেমন হয় আকারে, ছোট না বড়। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দিবা ভাজক টিস্যুর বিভাজন হয় কোন প্রক্রিয়ায়। 4 নম্বর ভাজক টিস্যুর প্লাস্টিডগুলা কিভাবে অবস্থান করে, কি রূপে অবস্থান করে। আচ্ছা, তোমরা কমেন্টে অ্যান্সার দিও। দেখো এবার আসো ভাজক টিস্যুর কাজ করতে হবে। ভাজক টিস্যুর কাজ কি? শীর্ষক ভাজক টিস্যু। শীর্ষক মানে কি? আমরা যদি একটা গাছ চিন্তা করি, ঠিক আছে, যে এটা একটা গাছ, এটা গাছের কি শীর্ষ, এটা তো নিচে দিয়ে তো মূল থাকবে। তো এই শীর্ষস্থ ভাজক টিস্যু বা শীর্ষে ভাজক টিস্যু থাকে, এরা যদি বাড়ে তাহলে কি হবে? গাছটা আরো কি লম্বা হবে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করবে। আর শীর্ষস্থ ভাজক টিস্যু যদি বিভাজন হয় তাহলে আমাদের উদ্ভিদ হচ্ছে কি দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়, উঁচু হয়, লম্বা হয়। এবার আসো পার্শ্বীয় ভাজক টিস্যু মানে কি? যে পার্শ্বীয়, দুই পার্শ্বে থাকে, এরা যদি বাড়ে, এরা বিভাজিত হলে তাহলে গাছটা কি হবে? তখন দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এরকম হওয়া মানে কি? মোটা হয়েছে। তার মানে পার্শ্বীয় ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, ব্যাস। তার মানে এরা ক্রমান্বয়ে মোটা হয়। ভাজক টিস্যু একটা নির্দিষ্ট সময় পর স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়, স্থায়ী টিস্যু। কারণ আমরা জানি ভাজক টিস্যু বিভাজিত হতে পারে, কিন্তু তার মানে এমন না যে সারা জীবন সে বিভাজিত হতেই থাকবে। তাহলে তো গাছ উঁচু হতে হতে মনে করো যে প্লেন চলাচল বাধা সৃষ্টি করতো। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম পর এই ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হবে। এবং তোমরা মাইটোসিস কোষ বিভাজনে পড়ছো যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। এই ভাজক টিস্যু হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের কোনো স্থান ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতস্থান পূরণ করে হচ্ছে ভাজক টিস্যু। ঠিক আছে, তো দেখো এই ভাজক টিস্যুর কাজগুলো আমাদের পড়া হয়ে গেল। এবার আসো দেখো শ্রেণী বিভাগ, এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট।
আবার অনেক সময় সিকিউতে দিয়ে দিতে পারে যে কাজ অনুসারে শ্রেণীবিন্যাস লেখো, অবস্থান অনুসারে শ্রেণীবিন্যাস বর্ণনা করো, বা বিভাজন অনুসারে বা উৎপত্তি অনুসারে বর্ণনা করো। ঠিক আছে, তো দেখো ভাজক টিস্যুকে তুমি চারটা দিক দিয়ে ভাগ করা যায়। ভাজক টিস্যুকে চারটা দিক দিয়ে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে অবস্থান অনুসারে, একটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, একটা হচ্ছে কাজ অনুসারে। তাহলে এই চারটা ভাগে ভাগ করা যায় হচ্ছে আমাদের ভাজক টিস্যুকে। চারটা দিক দিয়ে বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি, কিন্তু চারটা মেন বেসিসে বা আমরা এটাকে ভাগ করে থাকি। সেটা হচ্ছে উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন, কাজ অনুসারে। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এই যে উৎপত্তি অনুসারে বলো আর কাজ অনুসারে বলো আর অবস্থান অনুসারে বলো, সবভাবেই তিন দিকে বা তিন ভাগে ভাগ করা যায় আমাদের ভাজক টিস্যুকে, বা তিনটা উপায় ভাগ করা যায়। সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে দেখো, এক হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, 2 নম্বর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, 3 নম্বর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে যদি বলা হয় যে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার, তাহলে আমরা অ্যান্সার করব 3 প্রকার। প্রোমেরিস্টেম প্রাথমিক ভাজক টিস্যু বা প্রাইমারি ভাজক টিস্যু, আর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন দেখো এখান থেকে সংজ্ঞা আসতে পারে, অথবা এমসিকিউ যদি আসে তোমার সংজ্ঞা দিতে পারে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু কাকে বলে, প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলে, সেকেন্ডারি ভাজক টিস্যু কাকে বলে, এভাবে আসতে পারে। তো দেখো যদি আমরা অ্যান্সার করি, বলি মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে, তার মানে কি একদম মূল, এটা একটা উদ্ভিদ, উদ্ভিদের এই মূল চলে গেছে, এই মূলের যে শীর্ষভাগ, ঠিক আছে, শীর্ষ দেশে অঞ্চল, তার মানে মূল বা কাণ্ডের একদম শীর্ষ দেশের যে অঞ্চলগুলা, এইগুলাই যে ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি হয়, তাকে বলা হয় প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। ক্লিয়ার? তাহলে মূল বা কাণ্ডের অগ্রভাগে যে জায়গায় একটা অঞ্চল যেখান থেকে পরবর্তীতে কি আমাদের প্রাথমিক ভাজক টিস্যু বা প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হবে, তাকে বলা হয় কি প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে এখান থেকে দেখো প্রশ্ন আসতে পারে কিভাবে অবজেক্টিভ, মূল বা কাণ্ডের শীর্ষভাগে থাকে কোন ধরনের টিস্যু, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে থাকে কোন টিস্যু, প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। অবজেক্টিভ আসতে পারে প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয় কোত্থেকে, তাহলে কি হবে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রশ্ন আসতে পারে কোন অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয় উদ্ভিদের, প্রশ্ন আসতে পারে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয় কোন অঞ্চল থেকে, তাহলে অ্যান্সার হবে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে দেখো সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে এভাবে ভাগ ভাগ করে। মোটামুটি তোমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে তোমরা অ্যান্সার করবা, এই ক্লাস করলে এবং এই পিডিএফ থেকে বই দাগায় নিলে আশা করি তোমাদের আর টিস্যু এবং টিস্যু চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না, এবং এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, সবকিছু কভার হয়ে যাবে। পাশাপাশি আলিম স্যারের বই এবং আজিবুর স্যারের বইয়ের ইনফরমেশনগুলো পড়লে, এই হাসান স্যার, আলিম স্যার এবং আজিবুর স্যার এই তিনটা রাইটারের বই তোমাদের পড়তে হবে। মেডিকেলে এখন আজিবুর স্যার এবং আলিম স্যারের বই থেকে প্রশ্ন আসতেছে, ওই চ্যাপ্টার এই এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা পড়াই দিব। আশা করি তোমরা আমাদের পেজে থাকবা, দেখবা কখন কি ক্লাস হচ্ছে, বিভিন্ন ক্লাস হবে সামনে, আমাদের আরো জৈব যৌগের ক্লাস হবে, আরো অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলো হবে, তোমরা ক্লাসগুলো নিয়মিত করবা। বা তোমাদের কোনো সমস্যা থাকলে কোনো চ্যাপ্টারের ক্লাস নিতে হবে, তোমরা আমাদের কমেন্টে জানাবা যে ভাই এই চ্যাপ্টারের ক্লাসগুলো নিলে ভালো হয়, সেটা আমরা ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। আমাদের এমসিকিউ গ্রুপ আছে, এখানে এক্সাম নেওয়া হয় প্রতি সপ্তাহে 2টা করে, রবিবার আর বৃহস্পতিবার। বাংলাদেশের সব প্রান্তের বিভিন্ন স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, কম্পিটিশন করতে, তোমরাও এখানে জয়েন করো এবং পরীক্ষাগুলো দাও রেগুলার, একটা নিয়ম মাফিক একটা রুটিনের মধ্যে থাকো, ইনশাআল্লাহ দেখবা রেজাল্ট এমনি ভালো হবে। রেজাল্টটা কিন্তু 2 দিন পরে কখনোই হয় না, এটা রেগুলারিটি মেনটেন করতে হয়, যে আমি একটা নির্দিষ্ট গতিতে এভাবে এভাবে আগাবো। তাহলে দেখো যে প্রাইমারি ভাজক টিস্যু, এবার প্রাইমারি ভাজক টিস্যু সংজ্ঞা আসলে কি লিখবা, যে যে ভাজক টিস্যু ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু। তার মানে উদ্ভিদের যে নিষেক হওয়ার পর যে জাইগোট বা ভ্রূণ তৈরি হয়, ওই ভ্রূণ থেকে যে টিস্যুটা উৎপত্তি বা ভ্রূণ অবস্থায় যে টিস্যুটা উৎপত্তি লাভ করে তাকে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাথমিক ভাজক টিস্যু। এবং পরীক্ষায় অবজেক্টিভ আসে ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোন টিস্যু, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোন ভাজক টিস্যু, তাহলে অ্যান্সার হবে কি প্রাইমারি ভাজক টিস্যু। 1 নম্বর প্রশ্ন। 2, প্রাইমারি ভাজক টিস্যু দেখো মূল বা কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে, মূল বা কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু, তাই বলা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। কারণ কি আমরা একটু আগে বললাম, এই যে মূল বা কাণ্ডে বা শীর্ষে যে প্রারম্ভিক থাকে সেখান থেকে এটা তৈরি হয়, তাহলে মূল বা কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে তাকে নাম প্রাইমারি ভাজক টিস্যু। এবার আসো, যেহেতু মূল বা কাণ্ডের শীর্ষভাগে থাকে, তাহলে এরা যখন বাড়বে তখন উদ্ভিদ কি দৈর্ঘ্যে বাড়বে, এরকম ছিল
আর একটু বাড়লো, আবার বাড়লো, একটু বড় হলো, তারপর একটু বড় হলো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে দেখো এদের কোষ বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, লম্বা হয়, উঁচু হয়। পরীক্ষা আসে যে কোন ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়? প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাইমারি ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ কিসে বৃদ্ধিপ্রাপ্ত হয়? দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপরে দেখো আমৃত্যু, পরীক্ষা আসে আমৃত্যু বিভাজন ক্ষমতা থাকে কোন ভাজক টিস্যু? প্রাইমারি ভাজক টিস্যু। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত বিভাজন ক্ষমতা বা যে কোনো সময় বিভাজিত হতে পারে কোন ভাজক টিস্যু? প্রাইমারি ভাজক টিস্যু। ওকে, এবং প্রাইমারি ভাজক টিস্যু একটা নির্দিষ্ট সময় পর প্রাইমারি স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়, প্রাইমারি স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? তাহলে এই কয়টা জিনিস আমাদের এখান থেকে করতে হবে। ওকে, তাহলে এবার দেখো সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু, দেখো সেকেন্ডারি ভাজক টিস্যু কি বলতেছে? যে ভাজক টিস্যু কোন স্থায়ী টিস্যু থেকে, মনে করো একটা প্রাইমারি ভাজক টিস্যু একটা প্রাইমারি স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়েছে, ওই অনেকদিন হয়ে আসছে, কিছুদিন পর দেখা যাচ্ছে আবার ওই স্থায়ী টিস্যু থেকে নতুন করে ভাজক টিস্যু তৈরি হয়েছে। তার মানে যে ভাজক টিস্যু কোন স্থায়ী টিস্যু থেকে পরবর্তীতে সৃষ্টি হয় তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। যেমন উদাহরণ কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, কর্ক ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, কর্ক ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে দেখো পরীক্ষায় কিন্তু খুব আসে এমসিকিউ যে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কি, বা কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এর উদাহরণ কি। দেখো ইন্টার, ইন্টার মানে কি? দুইয়ের মাঝে বা দুইয়ের ভেতর, ঠিক আছে, দুইয়ের মাঝে বা মাঝখানে। ঠিক আছে, ইন্টার। ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র মানে কি বলতো? পরিবহন টিস্যুতন্ত্র। ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র কি ছিল? পরিবহন টিস্যু। ঠিক আছে, ফ্যাসিকুলার। ক্যাম্বিয়াম, আর ক্যাম্বিয়াম মানে কি বলতো জানো? ক্যাম্বিয়াম, CAMBIUM ধরলাম। ক্যাম্বিয়ামের সি থেকে মনে রাখবা চেঞ্জ। ক্যাম্বিয়াম শব্দটা হচ্ছে চেঞ্জ, মানে যারা পরবর্তীতে চেঞ্জ হতে পারে বা পরিবর্তিত হতে পারে বা রূপান্তরিত হতে পারে তাদের বলা হয় ক্যাম্বিয়াম। তাহলে দেখো দুইটা পরিবহন টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু থাকে তাকে বলা হয় কি? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। দুইটা ভাজক টিস্যুর মাঝখানে যে টিস্যু থাকে যেটা পরিবর্তিত হতে পারে, যে কোনো ভিতরে রূপান্তরিত হতে পারে তাকে বলা হয় ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, এই গেল। আর কর্ক ক্যাম্বিয়াম মনে রাখবা, কর্ক ক আর একটা ক, কাণ্ডের ক। তাহলে যে কর্ক বা যে ক্যাম্বিয়াম বা যে কর্ক কাণ্ডে থাকে তাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। এই কর্ক ক্যাম্বিয়াম কাণ্ডে থাকবে, কাণ্ডে থাকা মানে কাণ্ডে, এই কাণ্ডের উপরে যেটা আবরণ আছে তাকে আমরা বলি বাকল, বাকল। তাহলে যে ক্যাম্বিয়াম কাণ্ডে থাকবে এবং উদ্ভিদের বাকল সৃষ্টি করবে, যে ক্যাম্বিয়াম কাণ্ডে অবস্থান করবে এবং পরবর্তীতে উদ্ভিদের বাকল সৃষ্টি করবে তাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। ঠিক আছে, কর্ক ক্যাম্বিয়াম। আর কর্কের এই বাকলটা কেন আসছে? কারণ কর্কের অপর নাম হচ্ছে ফেলেম। কর্কের অপর নাম হচ্ছে ফেলেম, আর এই ফেলেম মানে হচ্ছে বাকল, বাকল। ফেলেম মানে হচ্ছে বাকল। তাহলে কর্ক ক্যাম্বিয়াম কি করে? বাকল সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এবং এই কর্ক কোষগুলা কি হয় বা এই বাকল বা ফেলেম কি হয়? এগুলা মৃত হয়। এই মৃত হওয়ার কারণে দেখবা যে গাছ থেকে কি বাকলগুলা অনেক সময় খসে পড়ে বা ঝরে পড়ে। তাহলে বাকল বা ফেলেম হচ্ছে হচ্ছে মৃত কোষ, কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে জীবিত কোষ। ঠিক আছে, ভাজক টিস্যু যেটা পরবর্তীতে এই বাকল বা ফেলেম তৈরি করবে। ঠিক আছে, আবার যদি বলো আর একটু ডিপে পড়া যায় তাহলে কর্ক ক্যাম্বিয়াম, এই কর্ক ক্যাম্বিয়ামের আর একটা নাম হচ্ছে ফেলোজেন। ফেলোজেন, জেন শব্দটা আছে জেনেসিস থেকে। জেনেসিস মানে কি? তৈরি। ঠিক আছে, ফেলো বাকল। তাহলে কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে কি? যারা বাকল তৈরি করতে পারে তাদের ফেলেম থেকে। ঠিক আছে, ফেলোজেন। তাহলে যারা বাকল তৈরি করতে তাদের বলা হয় ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম। তাহলে এই উদাহরণগুলো আমরা মোটামুটি এই এমসিকিউর জন্য উদাহরণটা পড়লেই এনাফ। আমাদের একটু এই কর্ক জিনিসটা কি বা বোঝানোর জন্য একটু বললাম। ওকে, তাহলে আমাদের দেখো শেষ হয়ে গেল কি? ভাজক টিস্যুর উৎপত্তি অনুসারে। এবার আমরা পড়বো অবস্থান অনুসারে কি ভাগ করা। দেখো শীর্ষক, ইন্টারক্যালারি বা নিবেশিত, পার্শ্বীয়। দেখো শীর্ষক নাম থেকে বলতেছি, এই দেখো উদ্ভিদের শীর্ষ অঞ্চলে যে ভাজক টিস্যু আছে তাকে বলা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। এবং এই শীর্ষস্থ ভাজক টিস্যু বৃদ্ধি পেলে এই উদ্ভিদে কি হবে? দৈর্ঘ্য বাড়বে।
তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যুকে আমরা বলতে পারি এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু, কারণ শীর্ষস্থ ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে আর প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু গেল। এবার দেখো ইন্টারক্যালারি বা নিবেশিত, স্টার দিয়ে রাখবা, এটা এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, 2 মার্কের প্রশ্ন আসে। ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু বলতে কি বোঝো, 2 মার্কের প্রশ্ন আসে, আর এমসিকিউ আসে উদাহরণ দিয়ে। দেখো ইন্টারক্যালারি বা নিবেশিত সংজ্ঞাটা হচ্ছে যে ভাজক টিস্যু দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে তাকে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত। যেমন দেখো তুমি ছবিতে আসো, এটা একটা স্থায়ী টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, এর মাঝখানে যে ভাজক টিস্যু আছে, 2 স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু আছে তাকে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। ঠিক আছে, যে ভাজক টিস্যু দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে পাওয়া যায় তাকে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। ওকে, তাহলে এই ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যুর উদাহরণগুলো আমাদের লাগে। দেখো ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন জাতীয় উদ্ভিদ এবং হর্সটেল জাতীয় উদ্ভিদ, এই 3 জাতীয় যদি পরীক্ষা আসে যে কোন উদ্ভিদে পাওয়া যায়, কি পাওয়া যায়, ইন্টারক্যালারি বা নিবেশিত, তাহলে ঘাস জাতীয় উদ্ভিদ, হর্সটেল জাতীয় উদ্ভিদ আর পাইন জাতীয় উদ্ভিদ। ঘাস জাতীয় উদ্ভিদ, হর্সটেল জাতীয় উদ্ভিদ এবং পাইন জাতীয় উদ্ভিদ, এই 3 ধরনের জাতীয় উদ্ভিদে পাওয়া যায়। এখন হর্সটেল কি, এটা কি উদ্ভিদ? আসলে এটা একটা দেখো ফার্নবর্গীয় উদ্ভিদ আছে যার নাম হচ্ছে ইকুইজিটাম। তোমরা যখন ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়াবো, তোমাদের যখন পড়াবো ওখানে পাবা যে ইকুইজিটাম হচ্ছে একটা ফার্নবর্গীয় উদ্ভিদ। ঠিক আছে, তো এই যে টেরিডোফাইটা, এই ফার্নবর্গীয় উদ্ভিদটা দেখতে হচ্ছে ঘোড়ার লেজের মতো। এই ফার্নবর্গীয় উদ্ভিদটা দেখতে কেমন, ঘোড়ার লেজের মতো, যার কারণে এটাকে বলা হয় হর্সটেল, এটাকে বলা হচ্ছে হর্সটেল। ঠিক আছে, তাহলে যদি বলি হর্সটেল উদ্ভিদ কোনটা বা হর্সটেল উদ্ভিদ উদাহরণ কোনটা, ইকুইজিটাম। তো এই হর্সটেল উদ্ভিদ বা ইকুইজিটাম উদ্ভিদের কোথায় কোথায় পাবো, দেখো পত্রমূল, মধ্যপর্বের গোড়ায়, এই 4টা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পর্বসন্ধি আর ফুলের মোটাই। যদি বলা হয় উদ্ভিদ না বলে যদি বলে যে নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু কোথায় পাওয়া যায়, উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পর্বসন্ধি আর ফুলের মোটাই। এই 4টা জায়গায় কি পাওয়া যায়, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু আমরা পাই। তাহলে এই যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে প্লাস 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু বর্ণনা করো। ওকে, আবার দেখো তোমরা একটু আগে বললাম যে 2টি স্থায়ী টিস্যুর মাঝখানে কোন টিস্যু পাওয়া যায়, ইন্টারক্যালারি বা নিবেশিত। অনেক সময় অনেকে খেয়াল করে না, অপশনে ইন্টারক্যালারি বা নিবেশিত নাই ভাজক টিস্যু, উদাহরণ প্রশ্ন দিয়ে রাখছে যে 2টা স্থায়ী টিস্যুর মাঝখানে কোনটা পাওয়া যায়, অপশনে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু নাই। এইবার দেখো এই যে দেখো 2টি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত, তার মানে কি, এই যে পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম, এটাও হচ্ছে 2টা স্থায়ী টিস্যুর মাঝখানে পাওয়া যায়। পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম, এটা হচ্ছে 2টা স্থায়ী টিস্যুর মাঝখানে পাওয়া যায়। এবং এই পার্শ্বীয় মানে কি, একটা উদ্ভিদের পার্শ্ব বৃদ্ধি করবে, তার মানে কি এরকম এরকম আছে এরকম হয়ে যাবে, তার মানে কি ব্যাস বৃদ্ধি করবে, উদ্ভিদকে মোটা করবে। তার মানে কি এই সেকেন্ডারি ভাজক টিস্যুর কাজ ছিল কি, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করা, কর্ক তৈরি করা, বাকল তৈরি করা। এই কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, এটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু প্লাস পার্শ্বীয় ভাজক টিস্যু উদাহরণ। তার মানে সেকেন্ডারি ভাজক টিস্যু আর পার্শ্বীয় ভাজক টিস্যু উদাহরণ সেম, বা আমরা বলতে পারি স্থায়ী টিস্যু হচ্ছে এক ধরনের, মানে এই যে এই পার্শ্বীয় ভাজক টিস্যু এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু, যারা উদ্ভিদের মূল এবং কাণ্ডের বৃদ্ধি প্রস্থে করে থাকে। ঠিক আছে, প্রস্থ বৃদ্ধি করে মানে চওড়া করে বা মোটা করে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই ভাজক টিস্যু বৈশিষ্ট্য তোমরা একটু মোটামুটি আমরা পড়াই দিলাম, পার্থক্য তোমরা নিজে পড়ে নিবা। এবার আসো কোষ বিভাজন অনুসারে, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা একটু পরে আসবো, তোমরা একটু আমার অ্যান্সার দিবা যে কোন ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা আমৃত্যু পর্যন্ত থাকে। তোমরা একটু কমেন্টে জানাবা যে আমৃত্যু বিভাজন ক্ষমতা কাদের থাকে। তোমরা কমেন্টে লিখবা যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু কোন কোন উদ্ভিদে পাওয়া যায় বা কোন কোন উদ্ভিদে কোন কোন জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আসো দেখো 3 ভাগে ভাগ করা যায় কোষ বিভাজন অনুসারে। একটা হচ্ছে মাস, একটা হচ্ছে মাস ভাজক টিস্যু, একটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, আর একটা হচ্ছে রিব ভাজক টিস্যু, রিব। তো দেখো মাস, আমরা বহু বা অনেক সংখ্যা বলি, এখানে একটা মাস গ্যাদারিং হয়েছে, অনেক লোক আসছে, অনেক মানুষজন হয়েছে, তো মাস মানে বহু বোঝায় বা অনেক তল বোঝায়। ঠিক আছে, তো দেখো যেসব ভাজক টিস্যুকে আমরা সব তলে
সব দিক দিয়ে, উপরে নিচে ডানে বায়ে এই সাইডে ওই সাইডে সব দিক দিয়ে ভাগ করতে পারি, বা বহুতলে ভাগ করতে পারি, বা সবতলে ভাগ করা যাতে বলা হয় মাছ ভাজক টিস্যু। এবং পরীক্ষায় সংজ্ঞা আসতে পারে, অথবা আসতে পারে যেসব ভাজক টিস্যুকে সবতলে ভাগ করা যায় তাদের কি বলা হয় মাছ ভাজক টিস্যু। পরীক্ষায় আসতে পারে মাছ ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ কিসে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে দেখো ঘনত্বে। মাছ ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ কিসে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঘনত্বে বাড়ে। এটা পরীক্ষায় আসতে পারে এবং পরীক্ষা খুব আছে এমসিকিউ, ঠিক আছে, যে মাছ ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ কিসে বৃদ্ধিপ্রাপ্ত হয়। পাশাপাশি মাছ ভাজক টিস্যু উদাহরণগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এই তিনটা জায়গা থেকে খুব উদাহরণ আসে, মাছ, প্লেট এবং রিব। তো এই মাছ ভাজক টিস্যু উদাহরণ দেখো, এটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে, সেটা কি বর এলো মনের কুটিরে, বর এলো মনের কুটিরে। দেখো বতে কি বর্ধনশীল ভ্রূণ, রতে কি দেখো রেণুথলি, এলো এতে কি দেখো এন্ডোস্পার্ম, ঠিক আছে, মতে কি দেখো মজ্জা, কুটিরে মানে যে কটেক্স। তাহলে দেখো এই ছন্দটা তোমরা লিখে রাখবো মনে রাখার জন্য, যে বর এলো মনের কুটিরে, তার মানে কি বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম, শস্য টিস্যু বা এন্ডোস্পার্ম একই জিনিস, মজ্জা কটেক্স, এইটা বর এলো মনের কুটিরে, এটা হচ্ছে আমাদের মাছ ভাজক টিস্যুর উদাহরণ, ঠিক আছে। এবার আসো দেখো প্লেট। প্লেট, এই প্লেট তোমরা একটা থালার কথা চিন্তা করো, বা প্লেট, একটা প্লেটের কয়টা তল থাকে, উপরে এবং নিচে দুইটা তল থাকে। তাহলে এই প্লেটকে আমরা দুইটা তলে ভাগ করতে পারি, তাহলে যেসব টিস্যুকে মাত্র দুইটা তলে ভাগ করা যায় তাদেরকে বলা হচ্ছে কি প্লেট ভাজক টিস্যু, ঠিক আছে। এবং প্লেট বিভাজনের ফলে উদ্ভিদ কিসের বৃদ্ধিপ্রাপ্ত হয়, তুমি চিন্তা করো তোমার একটা প্লেট আছে ছোট গোল বাটির মতো, অনেক বড় একটা প্লেট নিলা, তাহলে কি হলো আয়তন বাড়লো, তার মানে কি প্লেট ভাজক টিস্যু যত বড় বিভাজন হবে, যত বেশিবার বিভাজন হবে, উদ্ভিদ কি তত আয়তনে বাড়বে। তাহলে দেখো প্লেট ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ কি হয়, উদ্ভিদ হচ্ছে আয়তনে বাড়ে, দেখো আয়তনে, প্লেট বিভাজনের ফলে উদ্ভিদ আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। এবং এর উদাহরণগুলো মুখস্থ করার দরকার হয় না, তুমি দেখো চিন্তা করবা প্লেট ভাজক টিস্যু আয়তনে বাড়তেছে, তাহলে উদ্ভিদের কোন কোন জায়গায় বাড়লে আয়তন বাড়তে পারে, উদ্ভিদের পাতা যত বড় হবে আয়তন তত বেশি হবে, তাহলে পাতাতে কি এই প্লেট বিভাজন ঘটবে, পাতা বড় হবে আয়তন বাড়বে। আর উদ্ভিদের ত্বক, বর্ধিষ্ণু বহিঃত্বক, ত্বক যত বেশি বড় হবে আয়তন তত বেশি হবে। তাহলে দেখো এই প্লেটের উদাহরণ কি পাতা আর হচ্ছে বর্ধিষ্ণু বহিঃত্বক। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, ক্লিয়ার? আশা করি তোমাদের জায়গাগুলা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, পড়া কিন্তু এখানেই মুখস্থ হয়ে যাবে। তাহলে প্লেটের উদাহরণ কি পাতা আর বর্ধিষ্ণু বহিঃত্বক, কিসে বিভাজন হয়, আয়তনে বিভাজন হয়। মাছ কিসে বিভাজন হয়, ঘনত্বে বিভাজিত হয়। উদাহরণ কি বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম, মজ্জা, কটেক্স। ওকে, এবার আসো দেখো রিব। রিব হচ্ছে আমাদের একটা তলে, তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ভাজক টিস্যুর কোষগুলো মাত্র একটা তলে বিভাজিত হয়, যে ভাজক টিস্যুর কোষগুলোকে মাত্র একটা তলে বিভাজন করা যায় বা এক তলে বিভাজিত হয় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি রিব ভাজক টিস্যু। এবং রিব, আমাদের এই রিব জিনিসটা কোথা থেকে আসছে, রিবস আমাদের যে পরশুকা আছে না, এই পরশুকা থেকে আসছে, দেখতে হচ্ছে দেখো বুকের পাঁজরের মতো দেখায়, বুকের পাঁজরের মতো, এই জন্য বলা হয় রিব ভাজক টিস্যু। এবং এর উদাহরণ দেখো বর্ধিষ্ণু মূল আর কাণ্ডে মজ্জারশ্মি। তাহলে যদি পরীক্ষা বলা হয় যে বুকের পাঁজরের মতো দেখতে কোন ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। কোন ভাজক টিস্যুকে একতলে ভাগ করা যায়, রিব ভাজক টিস্যু। বর্ধিষ্ণু মূল আর কাণ্ডের মজ্জারশ্মি কার উদাহরণ, রিব ভাজক টিস্যুর উদাহরণ। সাথে তোমরা আরো দুইটা লিখে রাখবা যে রিব ভাজক টিস্যুর উদাহরণ, সেটা হচ্ছে বর্ধিষ্ণু জাইলেম প্লাস ফ্লোয়েম। তার মানে বর্ধিষ্ণু জাইলেম, বর্ধিষ্ণু ফ্লোয়েম, এই দুটো হচ্ছে এক্সট্রা উদাহরণ লিখে রাখো, যে রিব ভাজক টিস্যুর উদাহরণ অন্যান্য বই আছে, যে বর্ধিষ্ণু জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে কার উদাহরণ, রিব ভাজক টিস্যুর উদাহরণ। বর্ধিষ্ণু জাইলেম, বর্ধিষ্ণু ফ্লোয়েম, এটা হচ্ছে আজমল স্যারের বই তোমরা পাবা, আজমল স্যারের কিন্তু বোটানি বইও আছে, ওখানে তোমরা এই ইনফরমেশনটা পাবা। পাশাপাশি পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে কোন ভাজক টিস্যু পরিবহনে সাহায্য করে, মনে করো জাইলেম ফ্লোয়েম এসব অপশন নাই, দিল যে কোন টিস্যু পরিবহনে সাহায্য করে, মাস, প্লেট, রিব, কোনোটাই না বা সবগুলো, তখন অ্যান্সার কিন্তু হবে রিব ভাজক টিস্যু। আর তোমরা দেখো আমরা জানি পরিবহন টিস্যু কারা, জাইলেম আর ফ্লোয়েম, তাহলে জাইলেম ফ্লোয়েম উদাহরণ কোথায় আছে, রিব ভাজক টিস্যু উদাহরণ হচ্ছে বর্ধিষ্ণু জাইলেম আর ফ্লোয়েম। তাহলে রিব টিস্যু হচ্ছে পরিবহনে বা সংবহনে সাহায্য করবে।
তোমরা তাহলে এই ইনফরমেশন লিখে রাখো যে রিব ভাজক টিস্যু সংবহনে সাহায্য করে। রিব ভাজক টিস্যু সংবহনে সাহায্য করে, এটা হচ্ছে আজমল স্যারের বই আছে, একটু বেসিক চিন্তা করলে পারা যায়, যেহেতু জাইলেম আর ফ্লোয়েমের উদাহরণ, সংবহনে সাহায্য করবে রিব ভাজক টিস্যু। কিন্তু অনেক সময় পরীক্ষা হলে মাথা কাজ করে না, এই জন্য জিনিসগুলো তোমরা গুছায় রাখবা, লিখে রাখবা, যাতে বারবার চোখের সামনে জিনিসগুলো ভাসে। তাহলে সংবহনে সাহায্য করে কোন ভাজক টিস্যু? রিব ভাজক টিস্যু। ওকে, এবার আসো, তাহলে আমাদের দেখো লাস্ট প্রকারভেদ কাজ অনুসারে। কাজ অনুসারেও 3 ভাগে ভাগ করা যায়। আমি আগেই বলছি যে দিক দিয়ে ভাগ করো না কেন, সব দিক দিয়ে 3টা ভাগে ভাগ করা যায়। এবার এই কাজ অনুসারে দেখো ভাগ করো, প্রোটোডার্ম। প্রোটোডার্ম দেখো আমি আগে বলছিলাম প্রো মানে কি আদি বা নিষ্ক্রিয়, প্রো মানে হচ্ছে আদি বা নিষ্ক্রিয় বোঝায়, প্রো মানে বোঝাচ্ছে আদি বা নিষ্ক্রিয়। আর এখানে দেখো ডার্মিস, ডার্ম শব্দটা আছে ডার্মিস থেকে, ডার্মিস 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 মানে কি ত্বক, তার মানে কি ত্বকের আদি অবস্থা বা নিষ্ক্রিয় অবস্থা। তার মানে কি আমরা জিনিসটা বলতে পারি যে ভাজক টিস্যু পরবর্তীতে বিভাজিত হয়ে ত্বক সৃষ্টি করবে, মানে ত্বকের আদি রূপ আছে, তাহলে পরবর্তীতে বিভাজিত কি করবে? ত্বক সৃষ্টি করবে। তাহলে যে ভাজক টিস্যু নিষ্ক্রিয় অবস্থায় আছে বা আদি অবস্থায় আছে, পরবর্তীতে বিভাজিত হয়ে কি ত্বক সৃষ্টি করবে, তাদের বলা হয় প্রোটোডার্ম। তাহলে দেখো ত্বক সৃষ্টি করে, যে ভাজক টিস্যুদের ত্বক সৃষ্টি করে তাকে বলা হয় প্রোটোডার্ম। এরপর দেখো প্রোক্যাম্বিয়াম, তাহলে প্রো মানে আদি, ক্যাম্বিয়াম তার মানে যারা পরবর্তী বিভাজিত হয়ে ক্যাম্বিয়াম তৈরি করবে বা জাইলেম বা ফ্লোয়েম তৈরি করবে। তাহলে যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে ক্যাম্বিয়াম বা জাইলেম বা ফ্লোয়েম তৈরি করবে তাকে বলা হয় প্রো ক্যাম্বিয়াম। তাহলে একটা উদ্ভিদের আমরা ত্বক সৃষ্টি করলাম, পরিবহন টিস্যু জাইলেম ফ্লোয়েম পাইলাম, এ বাদে বাকি যা আছে মানে মজ্জা, মজ্জারস্যি, কটেক্স, ঠিক আছে, তার মানে মূল ভিত্তি, এই মূল ভিত্তি যেটাকে আমরা বলি মজ্জা, মজ্জারস্যি, কটেক্স, তাহলে যারা উদ্ভিদের মূল ভিত্তি তৈরি করবে বা মজ্জা, মজ্জারস্যি, কটেক্স তৈরি করবে তাদের বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কি যে ভাজক টিস্যুর প্রকারভেদটা পড়া শেষ হয়ে গেল। আমরা উৎপত্তি, অবস্থান, কাজ এবং বিভাজন সব দিকে ভাগ করলাম। তোমরা একটু কমেন্টে জানাবা মাছ বিভাজনের ফলে উদ্ভিদ কিসে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটা অ্যান্সার বলবা। মাছের উদাহরণ বলবা। রিব ভাজক টিস্যু কয়তলে ভাগ করা যায় এর উদাহরণ, আর প্লেট ভাজক টিস্যুর উদাহরণগুলো তোমরা একটু কমেন্ট আমাকে জানাবা যারা ক্লাস করতেছো। ঠিক আছে, তাহলে আমাদের ভাজক টিস্যু প্রকারভেদ পড়া শেষ। এবার আমরা নেক্সট টপিকে যাব। দেখো ভাজক টিস্যু প্রকারভেদ এখানে সব একসাথে করে দেওয়া আছে, একসাথে যা যা আমরা পড়ছিলাম সব সংক্ষেপে একসাথে করে দেওয়া আছে। এই কথাটা উল্লেখ রাখ, দেখবা অনেক সময় এমসিকিউ পাবা, খেয়াল করবা না। এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক টিস্যু পরীক্ষায় আসে। সব ভাজক টিস্যুর উৎস কোনটা? সকল ভাজক টিস্যুর উৎস কোনটা? সকল ভাজক টিস্যুর উৎস হচ্ছে এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক টিস্যু। সকল ভাজক টিস্যুর উৎস হচ্ছে এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক টিস্যু। তাহলে এই লাইনটা খুব সুন্দর করে তোমরা মার্ক করে রাখবা। এবার দেখো স্থায়ী টিস্যু। আমরা বলছিলাম যে ভাজক টিস্যু বিভাজনে সক্ষম তাকে বলা হয় কি? ভাজক টিস্যু। বিভাজনে অক্ষম হলে কি বলবো? স্থায়ী টিস্যু। ঠিক আছে, বিভাজনে অক্ষম বললে স্থায়ী টিস্যু বলবো। ওকে, এবার দেখো বৈশিষ্ট্যগুলা তোমরা এমনি পারবা। সোজা ভাষায় আমি বলি, ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো পড়ছো তার উল্টায় দিবা বা অপোজিট করে দিবা, তাহলে দেখো আমাদের ভাজক টিস্যু স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য হয়ে যাবে। আমরা ওইভাবে একটু পড়ে ফেলি, তাহলে পার্থক্য আকারে একবারে হয়ে যাবে। দেখো ভাজক টিস্যু বিভাজনে সক্ষম ছিল, এরা হচ্ছে বিভাজনে অক্ষম। ভাজক টিস্যু সাইটোপ্লাজম কেমন ছিল? ঘন, এখানে কম। কোষগুলোর প্রাচীর ছিল ভাজক টিস্যু কি? পাতলা, সেলুলোজনিত, এখানে দেখো পুরু। ভাজক টিস্যু নিউক্লিয়াস কেমন ছিল? বড়, এখানে কি? ছোট। ঠিক আছে, ভাজক টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান ছিল না, কিন্তু এদের আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতে পারে, নাও থাকতে পারে। ভাজক টিস্যু কোষগুলো কি ছিল? জীবিত। এটা জীবিত মৃত উভয় ধরনের হতে পারে। এদের কোষ গহ্বর অপেক্ষা কিন্তু বড়, কিন্তু ভাজক টিস্যুতে কি কোষ গহ্বর ছিলই না। এদের কোষ প্রাচীরে নানা নকশা বা কোষ অবকাশ দেখা যায়, কিন্তু ভাজক টিস্যুতে দেখা যায় না। এরা নির্দিষ্ট আকার প্রাপ্ত হয়, কারণ এদের পরবর্তীতে কোনো বিভাজন হয় না, এরা একই সাইজ শেপের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পড়বো আমরা, এদের একসাথে পার্থক্য আকারে পড়ে ফেলবো, তাহলে আমাদের হয়ে যাবে এখান থেকে। স্থায়ী টিস্যুর কাজ দেখো, এরা কি করে?
খাদ্য তৈরি করে, পানির খাদ্য সঞ্চয় করে, পানি খাদ্য পরিবহন করে আর দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, এই ভালো টিস্যু কাজগুলো একটু আমাদের জানতে হবে। এবার দেখো এমসিকিউর জন্য পড়তে হবে যে স্থায়ী টিস্যু কাজ, এটা হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। তো দেখো স্থায়ী টিস্যুর প্রকারভেদগুলো আমাদের পরীক্ষার জন্য এমসিকিউর জন্য আসতে পারে যে স্থায়ী টিস্যু কয় প্রকার। তো দেখো স্থায়ী টিস্যু 3 প্রকার। স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সরল টিস্যু, জটিল টিস্যু আর ক্ষরণকারী টিস্যু, যারা বিভিন্ন জিনিস ক্ষরণ করবে বা নিঃসরণ করবে। এর মধ্যে সরল টিস্যু তোমরা 9-10 পড়ে আসছো, 3 ভাগে ভাগ করা যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু ভাগ করা যায় জাইলেম আর ফ্লোয়েম। দেখো সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তাহলে আমাদের হয়ে গেল। এবার দেখো জটিল টিস্যুকে ভাগ করো, জাইলেম, ফ্লোয়েম 2 ভাগে ভাগ করা যায়, যারা খাদ্য পরিপাক এবং খাদ্য পরিবহনের সাথে জড়িত। আর ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, দেখো সিক্রেটরি টিস্যু, সিক্রেটরি বা ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু মানে কি, এরা বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু। কি ক্ষরণ করতে পারে? বিভিন্ন উৎসেচক মানে এনজাইম ক্ষরণ করতে পারে বা বর্জ্য পদার্থ ক্ষরণ করতে পারে। দেখো রেজিন, গদ, উদ্বায়ী তেল, আঠা, আমরা এক অধ্যায় জানি যে কোষ থেকে কিছু নিঃসৃত বা বর্জ্য পদার্থ গঠিত হয়, যেমন রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, এগুলা। তো এই যে রেজিন, গাম, উদ্বায়ী তেল, আঠা, এইগুলা যে নিঃসৃত করে যারা, তাদের কি বলা হচ্ছে ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু। পরীক্ষা আসতে পারে যে ক্ষরণকারী টিস্যু কি ক্ষরণ করে, এখান থেকে অপশন আসতে পারে। আবার আসতে পারে যে ক্ষরণকারী টিস্যু কয় প্রকার, 2 প্রকার, তরুক্ষীর টিস্যু আর হচ্ছে গ্রন্থি টিস্যু। এই 2 ভাগে আমাদের প্রশ্ন এমসিকিউতে আসতে পারে। তাহলে এইভাবে তোমরা এই জিনিসটা পড়ে নেবা। টিস্যুর প্রকারভেদ দেখো, এটা আমরা পড়াই দিচ্ছি, এখন একসাথে গোছায় দেওয়া আছে। এই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু পার্থক্য, সিকিউ আসে আর পার্থক্য থেকে তো এমসিকিউ আসেই। তো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু পার্থক্য তোমরা সিকিউর জন্য মেনলি পড়বা ভালো করে, সিকিউ বললে এমসিকিউ তোমরা এমনি পারবা। তাহলে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু পার্থক্য পড়বা, আর এই সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য পড়বা। ঠিক আছে, সরল টিস্যু মানে কি, ওই যে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যু মানে কি, জাইলেম, ফ্লোয়েম। ঠিক আছে, তো এই যে জাইলেম, ফ্লোয়েম কি করে, নালিকা বান্ডল বা বান্ডল টিস্যু গঠন করে, কিন্তু এরা করে না। দেখো সরল টিস্যু একই ধরনের কোষ দিয়ে গঠিত, এরা বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। এরা সমসত্ব আর এরা হচ্ছে অসমসত্ব। নালিকা বান্ডল এরা গঠন করে না, এরা করবে। 3 প্রকার জানি, 2 প্রকার জানি। ঠিক আছে, এই 3 প্রকার কি গঠন করে, ত্বক অধত্বক মানে গ্রাউন্ড ত্বক তৈরি করতে পারে, গ্রাউন্ড মেশন তৈরি করতে পারে, কিন্তু এরা কি করে, পরিবহন তন্ত্র গঠন করে। ঠিক আছে, তাহলে এই পার্থক্যগুলো তোমরা নিজেরাই পড়ে নেবা। তোমরা এমনি যেহেতু আমি প্রত্যেকটা টপিক আলোচনা করতেছি, প্রত্যেকটা টপিক সম্পর্কে ডিটেইলস তোমাদের পড়াচ্ছি, তোমরা পার্থক্য এমনি লিখতে পারবে, এমনি বললেই বুঝতে পারবা। ঠিক আছে, তো পার্থক্যগুলো তোমরা ভালো করে পড়বা। এবার দেখো টিস্যুতন্ত্রে যাওয়ার আগে আমি উদ্ভিদ একটু প্রশ্ন করি যে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে যারা, তাদের কি বলা হয়, অ্যান্সার দিবা কমেন্টে। উদ্ভিদের যারা ত্বক সৃষ্টি করে তাদের কি টিস্যু বলা হয়? উদ্ভিদের যারা কর্টেক্স মজ্জা তৈরি করে তাদের কি বলা হয়? আবার সকল ভাজক টিস্যুর উৎস কোনটা, এর একটু অ্যান্সার করবা তোমরা কমেন্টে। ঠিক আছে, এবার আসো টিস্যুতন্ত্র। দেখো আমরা ক্লাস শুরুই করছিলাম কি দিয়ে, কোষ, জীবদেহ গঠন কাজের একক। অনেকগুলা কোষ যখন আমরা পড়াইছিলাম তখন একসাথে হয়েছে, তখন তাকে বললাম টিস্যু। এবার অনেকগুলা কোষ মিলে কি হলো, টিস্যু হলো। এবার অনেকগুলা টিস্যু মিলে কি হবে, অঙ্গ তৈরি করবে। অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ তৈরি করবে, আর অনেকগুলো অঙ্গ মিলে কি হবে, তন্ত্র, পুরা সিস্টেম তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো এই একই ধরনের কাজ করে এরকম এক বা একাধিক টিস্যু মিলে যে একটা কি যে অংশটা তৈরি হয় তাকে বলা হয় টিস্যু তন্ত্র। ঠিক আছে, তাহলে একটা টিস্যুতে না, কিন্তু একাধিক টিস্যু যখন আসবে তখন আমরা কি টিস্যু তন্ত্র বলবো। এবং এই টিস্যু তন্ত্র আবিষ্কার করছে কি বিজ্ঞানী শ্যাক্স। 3 ভাগে ভাগ করছে। দেখো একটা হচ্ছে বলছে এপিডার্মাল টিস্যু তন্ত্র, একটা গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর একটা হচ্ছে কি ভাস্কুলার টিস্যু তন্ত্র। এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো এই 3 যে ভাগ করলো, এই এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে আবার কি আছে, এপিডার্মিস আছে। উদ্ভিদের যে বাইরের আবরণ বা ত্বককে আমরা কি বলি, এপিডার্মিস। এপিডার্মিস থেকে অনেক কিছু সৃষ্টি হয়, তাকে বলা হয় এপিডার্মাল অ্যাপেন্ডেজেস বা এপিডার্মাল উপবৃদ্ধি। আবার এপিডার্মিসে কিছু ছিদ্র থাকে, তাকে বলা হয় এপিডার্মাল রন্ধ্র। গ্রাউন্ড টিস্যুকে ভাগ করা যায় বহিঃস্টিলীয় আর অন্তঃস্টিলীয়। আর ভাস্কুলার টিস্যুকে ভাগ করা যায় সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক, এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি। প্রত্যেকটার আবার ভাগ আছে,
তো যাই হোক, তাহলে টিস্যুতন্ত্র হচ্ছে এপিডার্মাল, গ্রাউন্ড আর হচ্ছে ভাস্কুলার। ভাস্কুলার আবার তিনটা ভাগ আছে, সংযুক্ত, অরিও আর হচ্ছে কেন্দ্রিক। আর এপিডার্মিস হচ্ছে এপিডার্মিস, এপিডার্মাল উপবৃদ্ধি, এপিডার্মাল রন্ধ্র। তো আমরা প্রথমে দেখো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র পড়বো। এটা সহজ জিনিস। আমরা একটু আগে বলছি ডার্মিস বা এপিডার্মিস মানে কি আবরণ বা ত্বক বোঝায়। তাহলে যে টিস্যুতন্ত্র উদ্ভিদের ত্বক বা বাইরের আবরণ সৃষ্টি করে, যে টিস্যুতন্ত্র উদ্ভিদের ত্বক বা বহিরাবরণ, যে টিস্যুতন্ত্র উদ্ভিদের ত্বক বা বহিরাবরণ সৃষ্টি হয় তাকে বলা হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র। ঠিক আছে, এপিডার্মাল টিস্যুতন্ত্র। এখন এই এপিডার্মাল টিস্যুতন্ত্র এখানে দুইটা জিনিস পার্থক্য আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এপিব্লেমা আর এপিডার্মিস। দেখো মূলের ক্ষেত্রে আমরা বলি কি এপিব্লেমা, আর কাণ্ড আর পাতার ক্ষেত্রে বলি এপিডার্মিস। তো দেখো এটা কেন বলা হচ্ছে, কারণ এই মূলের যে বহিরাবরণ, মূলের যে বাইরের আবরণ বা মূলের যে আবরণটা সেটা হচ্ছে একরকম, কাণ্ড আর পাতাটা একরকম। কারণ এদের ফাংশন গুলো একটু আলাদা। যে মূলের আবরণ কি হবে, একটু পাতলা হবে। কারণ কি, মূল দিয়ে কি পানি এবং খনিজ লবণ শোষণ করে না, এই মূল দিয়ে পানি এবং বিভিন্ন জিনিস শোষণ করতে হয় এদেরকে। তো মূলের আবরণ যদি পুরো হয় তাহলে এই জিনিসগুলো কি এটা শোষণ করতে পারে না। মানে মূলে যদি কিউটিকল থাকে তাহলে এটা পানি এবং খনিজ লবণ শোষণ করতে পারবে না। তো কাণ্ড বা পাতার তো পানি এবং খনিজ লবণ শোষণের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য কাণ্ড এবং পাতায় হচ্ছে কিউটিকলের পুরো আবরণ থাকে, কিন্তু মূলের ক্ষেত্রে কিউটিকলের পুরো আবরণ থাকে না। এই জন্য মূলের আবরণকে বলা হয় এপিব্লেমা, আর কাণ্ড এবং পাতার ক্ষেত্রে বলা হয় এপিডার্মিস। আবার তুমি আর একদিকে চিন্তা করতে পারো, দেখো প্রচ্ছেদন, আমরা জানি প্রচ্ছেদন হচ্ছে বায়বীয় অঙ্গের মাধ্যমে পানি বাষ্প আকারে বের হয়ে যায়। ঠিক আছে, সেটা কি কাণ্ড হতে পারে, পাতা হতে পারে, পাতার মাধ্যমে বেশি হয়। তো পাতাতে যদি পাতলা আবরণ থাকে বা কাণ্ডে যদি পাতলা আবরণ থাকে তাহলে পানি কি সবসময় প্রচ্ছেদন অতিরিক্ত বেশি হয়ে যাবে, আর প্রচ্ছেদন বেশি হলে সেটা খারাপ। এই জন্য কাণ্ড এবং পাতায় কি পুরো আবরণ থাকে, প্রচ্ছেদনটা কি বেশি না হয়। আর মূলের সাথে তো প্রচ্ছেদনের কোনো সম্পর্ক নাই, তাহলে পাতলা হলেও সমস্যা নাই। তাহলে দুইটা দিক দিয়ে আমরা চিন্তা করতে পারি যে মূল হচ্ছে পানি খনিজ লবণ শোষণ করতে, যে আবরণ পাতলা, কাণ্ড বা পাতা হচ্ছে জড়িত না, এই জন্য এটা পুরো কিউটিকল দ্বারা আবৃত। আবার এদের প্রচ্ছেদনের মাধ্যমে বাষ্প আকারে পানি বেশি বের হয়ে যেতে পারে বলে এদের পুরো কিউটিকল আবরণ থাকে, কিন্তু মূলে সেটা থাকে না, কারণ মূল হচ্ছে এই প্রচ্ছেদনের সাথে জড়িত না। ক্লিয়ার? ওকে। আচ্ছা আসো, যদি এটা ঠিক থাকে তাহলে দেখো এবার আমরা এপিডার্মিস টপিকটা পড়ি। এখানে হচ্ছে অনেক এমসিকিউ আসে। দেখো আমরা শুরুতেই বলছি যে বাইরের আবরণকে বলা হয় এপিডার্মিস, সহজ জিনিস। এখন আসো, এপিডার্মিস সাধারণত কোন কোষ দিয়ে গঠিত? প্যারেনকাইমা। এপিডার্মিস সাধারণত এক সারি, মানে কি এরকম, যে এপিডার্মিস সাধারণত এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। নরমালি এপিডার্মিস সাধারণত এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, তবে কোনো কোনো ক্ষেত্রে বলছে যে একাধিক সারি হতে পারে। একাধিক সারি হতে পারে। তাহলে দেখো একাধিক সারি কোথায় কোথায় হতে পারে, এগুলো কিন্তু পরীক্ষার এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট। যে একাধিক সারি কোথায় হয়, দেখো বট, বট, অশ্বত্থ, পাকুড়। এই বট, অশ্বত্থ, পাকুড় এই তিনটা উদ্ভিদে একাধিক সারিতে এপিডার্মিস গঠিত হতে পারে। সাথে আরো দুটো এক্সট্রা লেখা রাখো উদাহরণ, এটা তোমাদের আজমল স্যারের বই আছে, রাবার, খেজুর। তাহলে যদি বলা হয় এই এপিডার্মিস একাধিক সারি কোষ দিয়ে গঠিত, কাদের কাদের? বট, অশ্বত্থ, পাকুড়, রাবার, খেজুর। এই উদ্ভিদগুলোতে এপিডার্মিস হচ্ছে একাধিক সারি কোষ দিয়ে গঠিত, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে কি এক সারি কোষ দিয়ে গঠিত। এরপরে দেখো যে তোমাদের পরীক্ষা আসতে পারে তিন সারি, তিন সারিতে গঠিত কোনটা? এই তিন সারি করবি। তাহলে মানে কি তিনটে থাকবে, তিনটা স্তর, তিন সারি স্তর, এটা হচ্ছে করবি। তাহলে যদি বলা হয় এপিডার্মিস তিন সারি গঠিত কোনটা, তাহলে অ্যান্সার হবে করবি। ওকে। আচ্ছা আসো এবার পরে দেখো একমাত্র রক্ষী কোষ
দেখো একমাত্র রক্ষীকোষ ছাড়া আর কোথাও ক্লোরোপ্লাস্ট থাকে না। আমরা জানি কি ক্লোরোপ্লাস্ট কি, শর্করা জাতীয় খাদ্যের কারখানা। আমাদের খাদ্য তৈরি করে কে? ক্লোরোপ্লাস্ট। তাহলে এই ক্লোরোপ্লাস্ট ছাড়া আর কোথাও, মানে এই ক্লোরোপ্লাস্ট রক্ষীকোষ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা মনে রাখবা যে ক্লোরোপ্লাস্ট রক্ষীকোষ ছাড়া কোথাও পাওয়া যায় না। এরপরে দেখো কিউটিকল বললাম না একটু আগে, যে মূল বা কাণ্ড বা পাতায় হচ্ছে কিউটিকল থাকে। এই কিউটিকল হচ্ছে কিউটিন বা সুবেরিন মোমের আস্তরণ। কিউটিন বা সুবেরিন জাতীয় রাসায়নিক পদার্থের আস্তরণ বা পুরুস্তরকে বলা হয় কিউটিকল। যে কিউটিকল দেখো মূলে অনুপস্থিত, যেটা আমি একটু আগে তোমাদের বলছি, কিন্তু কাণ্ড আর পাতায় উপস্থিত। তাহলে কিউটিকল কোথায় উপস্থিত? কাণ্ড আর পাতায় উপস্থিত। কোথায় অনুপস্থিত? মূলে অনুপস্থিত। এবার আসো সাইকাস, পাইনাস আর ঘাস, এই তিন জাতীয় উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়। তার মানে ম্যাক্সিমাম সব উদ্ভিদের পাতায় কি থাকে? কিউটিকল থাকে। কিন্তু সাইকাস, পাইনাস এবং ঘাস এই তিনটার পাতায় কি থাকে? লিগনিন থাকে, লিগনিন। এরপর দেখো এটা ইম্পর্টেন্ট, ফুলের পাপড়ি এবং ফল ত্বকে কোন রঞ্জক থাকে? এটা দেখায় রাখবা যে অ্যান্থোসায়ানিন। ফুলের পাপড়ি আর ফলের ত্বকে কোন রঞ্জক থাকে? অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। তারপরে দেখো কোন কোন গাছের পাতায় মিউসিলেস থাকে, মিউসিলেস। এর উদাহরণ লিখে রাখবা, জবা বা মালবেসি গোত্র। তোমরা সাতটায় পড়ার কথা, বা জবা ফুল বা জবা ফুলের পাতা তোমরা ছিঁড়বা, দেখবা যে আঠালো চিটচিটে পদার্থ বের হয়, এটাই হচ্ছে মিউসিলেস, পিচ্ছিল পদার্থ। এই মিউসিলেস থাকে হচ্ছে জবাতে। এরপর দেখো এটা ইম্পর্টেন্ট, সরিষা গোত্রে কি থাকে? মাইরোসিন এনজাইম ক্ষরণকারী মাইরোসিন কোষ থাকে। পরীক্ষায় আসতে পারে মাইরোসিন কোষ থাকে কাদের, বা মাইরোসিন এনজাইম ক্ষরণ করে কারা? সরিষা। কর্ক কোষ এবং সিলিকা কোষ কোথায় থাকে? ঘাস এবং নলখাগড়া। ঘাস এবং নলখাগড়ায় থাকে কি? কর্ক কোষ এবং সিলিকা কোষ। ওকে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যেটা উদ্ভিদে এক ধরনের বৃহদাকৃতির বা বাবল শেপ বড় কিছু কোষ থাকে, এগুলোকে বলা হয় বুলিফর্ম কোষ। এই বুলিফর্ম কোষ মনে রাখবা অভাগার বুলি, অভাগার বুলি। তার মানে কি? আখ, ভুট্টা, গম। এই আখ, ভুট্টা, গমে পাওয়া যায় হচ্ছে বুলিফর্ম কোষ। এটা মনে রাখবা অভাগার বুলি। তার মানে কি? আখ, ভুট্টা আর গম। তার মানে মেন কথা আমরা বলতে পারি, পরীক্ষায় এভাবে না থেকে গোত্র থাকলো, পরীক্ষায় এভাবে না থেকে থাকলো গোত্র, তাহলে আমরা বলতে পারি পোয়েসি বা ঘাস গোত্র। তাহলে এই গম, ভুট্টা, আখ সব কি পোয়েসি বা ঘাস গোত্রের মধ্যে পড়ে। তাহলে আখ, ভুট্টা, গম বা পোয়েসি গোত্রে কি পাই আমরা? বুলিফর্ম কোষ পাই। ক্লিয়ার? ওকে, তাহলে সবাই এটা ভালো করে পড়বা। এই টপিকটা এমসিকিউ এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসতে পারে। ওকে, এই দেখো এই যে মূলের দেখো পাতলা, কোনো কিউটিকল আবরণ নাই, কিন্তু এদের দেখো উপরে কিউটিকলের পুরো আবরণ আছে। ওকে, এরপর দেখো এবার ত্বকের কাজ। দেখো যে কোনো ত্বক, সে আমাদের ক্ষেত্রে হোক বা প্রাণীর ক্ষেত্রে হোক বা উদ্ভিদের ক্ষেত্রে হোক, যে কোনো জিনিসের বাইরের আবরণ কাজ কি? ভেতরের জিনিসগুলোকে প্রোটেকশন দাও বা সুরক্ষা দাও। তাহলে উদ্ভিদের যে এপিডার্মিস বা ত্বক, এদেরও কি হবে? দেখো বাইরের আঘাত থেকে এগুলোকে প্রতিরোধ থেকে রক্ষা করা। ঠিক আছে, বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করা, ত্বক কর্তৃক পানির অপচয় বন্ধ করা, ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা। তার মানে ম্যাক্সিমাম কি সবই হচ্ছে বাইরের জিনিস থেকে রক্ষা করা। তবে পরীক্ষা মানুষ এমসিকিউ আসে যে পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ এবং বিকাশে সাহায্য করে কে? বুলিফর্ম কোষ। ওকে, বুলিফর্ম কোষ। ক্লিয়ার? তাহলে পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণে সাহায্য করে কোন কোষ যদি বলে, তার অ্যান্সার হচ্ছে বুলিফর্ম কোষ। ত্বকে যদি কিউটিনের আবরণ থাকে, সিলিকা, মোম এগুলো আবরণ থাকে, তাহলে প্রসারণ হার কমে যায়। কারণ আবরণ হলে কি হয়? পুরু হয়। পুরু জিনিস কি? বাষ্পাকারে পানিগুলো বেরোতে বাধা দেয়, রোধ করে, এজন্য এরা প্রসারণ হার কমায়। এবার দেখো এপিডার্মাল উপবৃদ্ধি বা অ্যাপেন্ডেজেস, এটা কি? যে আমরা দেখো তুমি তোমার নিজের কথাই চিন্তা করো, যে তোমার যে ত্বক আছে বা উদ্ভিদ, তোমার যে শরীরে ত্বক আছে, এই ত্বক থেকে লোম সৃষ্টি হয়েছে, দেখো লোম, তারপর নখ সৃষ্টি হয়েছে, তারপরে কি চুল সৃষ্টি হয়েছে, মাথার দাঁত সৃষ্টি হয়েছে। তো আমাদের এই যে এপিডার্মিস বা ডার্মিস থেকে যে জিনিসগুলো তৈরি হয়েছে, এগুলো হচ্ছে মানুষের এপিডার্মাল উপাঙ্গ। ত্বক, লোম, ত্বক থেকে তৈরি হয়েছে লোম, চুল, দাঁত, নখ। ঠিক উদ্ভিদেরও এই ত্বক থেকে বিভিন্ন ধরনের উপাদান তৈরি হয়, এদের বলা হয় উদ্ভিদের এপিডার্মাল উপবৃদ্ধি বা
অ্যাপেন্ডিসেস। তো একটা দেখো হতে পারে কি রোম বা ট্রাইক্রোম, যেটা এককোষী হতে পারে, দেখো এককোষী হতে পারে, আবার এই যে বহুকোষী হতে পারে। তাহলে এককোষী বা বহুকোষী হতে পারে রোম বা ট্রাইক্রোম। এরপর দেখো আসো, তাহলে রোম বা ট্রাইক্রোম কাজ কি দেখো, এরা হচ্ছে পানি শোষণ করে, কোনো কোনো ক্ষেত্রে সঞ্চয় করতে পারে, বাইরে আঘাত থেকে রক্ষা করে। পরীক্ষায় আসে পাতলা ঝিল্লি সদৃশ যেটা আছে তাকে কি বলা হয়? শল্ক। পরীক্ষা দিয়ে দিল যে উদ্ভিদের পাতলা ঝিল্লি সদৃশ আবরণকে কি বলা হয়? শল্ক। পরীক্ষা আসতে পারে প্রশোধন হার কমায় কে? শল্ক। দেখো প্রশোধন হার কমায়, শল্ক হচ্ছে প্রশোধন হার কমায়। ওকে, তাহলে আমরা এটা দাগায় রাখবো। এবার দেখো পরীক্ষা আসে এই সংজ্ঞা দিয়ে প্রশ্ন আসে, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলা হয়? পরীক্ষা আসে। তো বিশেষ ধরনের বহুকোষী যে ট্রাইকোম তাকে বলা হয় কোলেটার্স বা গ্রন্থিরম। কি বলা হয়? কোলেটার্স বা গ্রন্থিরম। এই বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে বলা হয় কোলেটার্স বা গ্রন্থিরম। ওকে, যার কাজ হচ্ছে কি কীটপতঙ্গকে প্রতিহত করা এবং আত্মরক্ষায় সাহায্য করা। এবং অনেক সময় পরীক্ষায় পাবা যে এই কোলেটার্স কোথায় পাওয়া যায় পরীক্ষায়, তোমরা একটু নোট করে নিবা, লিখে রাখবা যে পতঙ্গভোগ উদ্ভিদের পরিপাক গ্রন্থিতে, পতঙ্গভোগ উদ্ভিদে পাওয়া যায় হচ্ছে আমাদের গ্রন্থিরম বা কোলেটার্স। ঠিক আছে, গ্রন্থিরম বা কোলেটার্স পতঙ্গভোগ উদ্ভিদে পাওয়া যায়। ঠিক আছে, আবার লেবুর তেল গ্রন্থি, লেবুর যে বাইরের চামড়া আছে, আবরণ আছে, ওখানে দেখবা অনেক সময় 18-72 নিঃসরণ করে। ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে কোলেটার্স ক্ষরণ। ঠিক আছে, লেবুর তেল গ্রন্থি হচ্ছে এখানে কোলেটার্স বা গ্রন্থিরম পাওয়া যায়। আবার আরেকটা উদ্ভিদ আছে, নাম হচ্ছে পুনর্নভা উদ্ভিদ। পুনর্নভা উদ্ভিদ, তাহলে পুনর্নভা উদ্ভিদেও পাওয়া যায় হচ্ছে গ্রন্থিরম বা কোলেটার্স। তোমরা একটু লিখে নেবা যে কোথায় কোথায় কোলেটার্স পাওয়া যায়, কোথায় কোথায় কোলেটার্স পাওয়া যায়। লেবুর তেল গ্রন্থি, পতঙ্গভোগ উদ্ভিদের পরিপাক গ্রন্থি, আর হচ্ছে পুনর্নভা উদ্ভিদ। পুনর্নভা উদ্ভিদে পাওয়া যায়। এরপর দেখো পানিথলি পাওয়া যায় কোথায়? বরফ উদ্ভিদে, তার সাইন্টিফিক নেম হচ্ছে মেসেমব্রায়ান্থিমাম ক্রিস্টালিনাম। মেসেমব্রায়ান্থিনাম ক্রিস্টালিনাম, এটা হচ্ছে আমাদের পানিথলি পাওয়া যায়। আবার দেখো স্টিঙ্গিং হেয়ার বা দংশগ্রম, যেটা লাগলে চুলকাবে, যেমন বিছুটি, আলকুশি, অগ্নিচূত্রা। বিছুটি, আলকুশি, অগ্নিচূত্রা, এসব জায়গায় পাওয়া যায় কি আমাদের স্টিঙ্গিং হেয়ার বা দংশগ্রম, লাগলে চুলকায়। বিছুটি পাতা অনেকের নাম শুনছো, এটা বিষাক্ত হয়, এগুলো টাচ খেলেই চুলকায়। এবার দেখো এপিডার্মাল রন্ধ্র। তো উদ্ভিদে দুই ধরনের রন্ধ্র বা ছিদ্র পাওয়া যায়, একটা হচ্ছে কি পত্ররন্ধ্র বা স্টোমাটা, আর পানি পত্ররন্ধ্র বা হাইডাথোর। তো দেখো আমরা জানি পত্ররন্ধ্র হচ্ছে দুটো অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দ্বারা ঘেরা থাকবে। রক্ষীকোষের মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে, আর ক্লোরোপ্লাস্ট থাকবে। তাহলে দেখো এই যে এটা, এটা একটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ, এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির একটা রক্ষীকোষ, মাঝখানে হচ্ছে পত্ররন্ধ্র, এবং চারপাশে এটা হচ্ছে কি সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ। তাহলে আমাদের পত্ররন্ধ্র হচ্ছে দুইটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দ্বারা ঘেরা থাকবে। কয়টা? দুইটা। কোথায় থাকবে? পাতায় থাকবে এবং কচিকাণ্ডে। তাহলে পত্ররন্ধ্র থাকবে কোথায়? পাতায় এবং কচিকাণ্ডে। এবং এটা কয়টা? দুইটা অর্ধচন্দ্রাকৃতির কোষ দ্বারা গঠিত, যেখানে একটা বড় নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম থাকবে। এবং এই রক্ষীকোষই কিন্তু পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করবে। তোমরা যখন 9 অধ্যায় পড়বা উদ্ভিদ শারীরতত্ত্ব, যে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে, অন্তঃবিস্রবণ প্রক্রিয়া পানি গ্রহণ আর বহিঃবিস্রবণ প্রক্রিয়া পানি ত্যাগের মাধ্যমে এরা কি খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে। তাহলে এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে কে? এই পত্ররন্ধ্র বা স্টোমাটা, যেটা কি দিনের বেলা খোলা, রাতে বন্ধ থাকে। তাহলে পত্ররন্ধ্র হচ্ছে দিনে খোলা, রাতে বন্ধ। কিন্তু একটা ব্যতিক্রম আছে, দেখো পাথরকুচি। এই পাথরকুচি হচ্ছে কি ব্যতিক্রম, যেটা দিনে কি হয়? দিনে বন্ধ, রাতে খোলা। তাহলে নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পত্ররন্ধ্র রাতে খোলা,
সরি দিনে খোলা রাতে বন্ধ থাকবে, কিন্তু একটা হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে কি পাথরকুচি। ওকে, এবার দেখো এই পত্ররন্ধ্রকে ভাগ করা যায় কিভাবে? সাবসিডিয়ারি কোষের সংখ্যা অনুযায়ী এবং অবস্থান অনুযায়ী। সাবসিডিয়ারি কোষের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী পত্ররন্ধ্রকে আমরা ভাগ করতে পারি 6 ভাগে। 6 ভাগে কি কি? অ্যাডাপ্টা, এমনি মনে রাখতে পারো, আবার অ্যাডাপ্টার মনে রাখতে পারো। সেটা হচ্ছে কি, দেখো তোমরা একটু ছবি দেখলে বুঝবা। দেখো এটা হচ্ছে রক্ষী কোষ, এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা হচ্ছে সাবসিডিয়ারি কোষ। তাহলে দেখো এটা কি এভাবে আছে না, মানে কি সমকোণে আছে না? তাহলে দুইটা সাবসিডিয়ারি কোষের সাথে, এই যে এ একটা কোষ, এ একটা কোষ, এর সাথে যদি সমকোণে থাকে তাহলে বলা হয় ডায়াসাইটিক। দেখো দুইটার সাথে সমকোণে থাকে তাহলে বলা হয় ডায়াসাইটিক। আর দেখো এই যে একটা, এবার দেখো কি সমান্তরালে আছে, তাহলে কি বলা হচ্ছে? সমান্তরালে থাকলে বলা হচ্ছে প্যারাসাইটিক। সমান্তরালে থাকলে বলা হচ্ছে প্যারালাল থেকে প্যারাসাইটিক। এবার দেখো 1 2 3 তিনটা সাবসিডিয়ারি কোষ দ্বারা থাকলে বলা হচ্ছে অ্যানাইসোসাইটিক। তিনটা সাবসিডিয়ারি কোষে বলা হচ্ছে অ্যানাইসোসাইটিক। 1 2 3 4 চারটা দ্বারা হলে বলা হচ্ছে টেট্রাসাইটিক। চারটা দ্বারা থাকলে বলা হচ্ছে টেট্রাসাইটিক। আর 1 2 3 4 5 6 7 8 অনেকগুলো দ্বারা হলে বলা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। অনেকগুলো হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। 5টা গেল। আর আরেকটা হচ্ছে অ্যানোমোসাইটিক, যেটা কোষগুলা পৃথকযোগ্য নয়। এই যে কোষগুলা পৃথকযোগ্য নয়, যদি কোষগুলা পৃথক করা না যায় তখন তাকে বলা হয় অ্যানোমোসাইটিক। অ্যানাইসো হচ্ছে 3টা, তাহলে অ্যানোমোসাইটিক হচ্ছে যদি কোষগুলাকে পৃথক করা না যায় তখন তাকে বলা হয় অ্যানোমোসাইটিক। ওকে, তো এই পত্ররন্ধ্রের কাজে আসো, ভেরি 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 ইম্পর্টেন্ট। মেডিকেল পরীক্ষায় কিন্তু 2-3 বার প্রশ্ন আসছে, পত্ররন্ধ্রের কাজ কি, বা 2 মার্কের প্রশ্ন লিখতে পারবা যে পত্ররন্ধ্র আমাদের 3টা গুরুত্বপূর্ণ জৈবিক কাজে সাহায্য করে: প্রস্রবণ, সালোক সংশ্লেষণ, শ্বসন। প্রস্রবণ কি? প্রস্রবণের সময় পত্ররন্ধ্র পানি বাষ্প আকারে বের করে দেয়। সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। আর শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কারণ আমরা জানি কারণ সালোক সংশ্লেষণের প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড, আর শ্বসনে আমরা অক্সিজেন গ্রহণ করি। তাহলে 3টা জৈবিক কাজে ভূমিকা পালন করে। পাশাপাশি রক্ষী কোষ পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে। রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট কি করে? খাদ্য তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি পত্ররন্ধ্রের কাজ। এটা একটু ভালো করে পড়তে হবে, পরীক্ষায় মেডিকেল 2-3 বার প্রশ্ন আসছে। ওকে, তাহলে তোমরা একটু অ্যান্সার করবা, প্রশ্ন উত্তর দাও যে দংশক রোম পাওয়া যায় কোথায়? দংশক রোম পাওয়া যায় কোন কোন উদ্ভিদে? অ্যান্সার দিবা। বুলিফর্ম কোষ পাওয়া যায় কোন কোন উদ্ভিদে? বুলিফর্ম কোষ পাওয়া যায় কোন কোন উদ্ভিদে? ওকে, অ্যান্সার দিবা যে পত্ররন্ধ্র কোন আকৃতির কোষ দ্বারা ঘেরা থাকে? কয়টা কোষ দ্বারা ঘেরা থাকে? পত্ররন্ধ্র কখন খোলা কখন বন্ধ হয়? এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দেবা। এবার দেখো পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড। দেখো পানি পত্ররন্ধ্র, এই পানি পত্ররন্ধ্র জিনিসটা আসছে দুটো শব্দ থেকে। হাইড্রাথোড আসছে হুডাট, মানে অর্থ হচ্ছে পানি, আর হোডোস মানে হচ্ছে পথ বা ওয়ে। তার মানে এই পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড শব্দটা আছে হুডাট মানে পানি, আর হুডোস মানে হচ্ছে হুডোস মানে হচ্ছে পথ বা ওয়ে। তার মানে পানি নির্গমনের বা পানি বের করার একটা বিশেষ পথ হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড, যেটা পাওয়া যায় কোথায়? এই যে ঘাস, টমেটো আর কচু, আমরা মনে রাখার জন্য বলি ঘটক। তাহলে পানি পত্ররন্ধ্র পাওয়া যায় কোথায়? ঘটক, ঘাস, টমেটো এবং কচুতে। ঠিক আছে, ঘাস, টমেটো এবং কচুতে। ওকে, এবং এই যে পানি পত্ররন্ধ্র যে গহ্বর, এই যে পানি পত্ররন্ধ্র, ঠিক আছে, এই যে গহ্বর, এই গহ্বর নিচে যে কোষগুলো থাকে এই কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াম বা এপিথেম। এই যে গহ্বর নিচে কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াম বা এপিথেম। এবং প্রস্বেদন এবং পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, যে প্রস্বেদনে পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রস্বেদন হয় এখানে পানি বাষ্প আকারে বের হয়, আর তোমার হচ্ছে এই পানি পত্ররন্ধ্রের মাধ্যমে যে পানিগুলো বের হয় সেটা তরল আকারে বের হয়, এটাকে বলা হয় গাটেশন। এই দেখো তরল আকারে পানি বের হয়, পানি পত্ররন্ধ্রের মাধ্যমে তরল আকারে বের হয়, এটাকে নিঃস্রাবন বা পানি নির্গমন বা গাটেশন বলা হয়। গাট্টা মানে হচ্ছে ফোঁটা, তার মানে ফোঁটায় ফোঁটায় পানি বের হবে। ঠিক আছে, যে
পানি পত্ররন্ধ্রের মধ্যে পানি তরল আকারে ফোটায় ফোটায় বের হবে, এটাকে বলা হয় গাটেশন বা পানি পত্র রন্ধ্র। ঠিক আছে, তাহলে এই যে পানি পত্ররন্ধ্র, এটা এমসিকিউ আসে, প্লাস তোমার সিকিউতে খ মার্কের জন্য প্রশ্ন আসবে যে পানি পত্ররন্ধ্র বর্ণনা করো। ওকে, বা গাটেশন কাকে বলে 1 মার্কের প্রশ্ন আসতে পারে। এবার আসো আমাদের গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র দেখো, আমরা বলছিলাম যে ত্বক হচ্ছে প্রোটোডার্ম আর প্রোক্যাম্বিয়াম হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তাহলে এই বাদে মানে ত্বক এবং জাইলেম ফ্লোয়েম বা পরিবহন টিস্যু বাদে বাকি যা সৃষ্টি হয় মজ্জা, মজ্জারসি, কটেক্স সব হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র থেকে বা গ্রাউন্ড মেশ থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই গ্রাউন্ড মেশের অপর নাম হচ্ছে কি? আদি টিস্যুতন্ত্র বা ফান্ডামেন্টাল টিস্যুতন্ত্র। ঠিক আছে, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল বা আদি টিস্যুতন্ত্র। এবং এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র উৎপত্তি পরীক্ষা আসে পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে। পরীক্ষায় আসে যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র কোন ভাজক টিস্যু থেকে উৎপত্তি, এর উৎপত্তি হচ্ছে পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে। ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে একটা জিনিস, এই গ্রাউন্ড টিস্যুতে ভাগ করা যায় স্টিলি। এই স্টিলি, স্টিলি মানে হচ্ছে মূল ভিত্তি। যে আমরা একটা বিল্ডিং তৈরি করতে গেলে বা ইমারত তৈরি করতে গেলে, দালান তৈরি করতে গেলে কি আমাদের একটা বিল্ডিং বা মূল ভিত্তি স্ট্রং হতে হয়, নাহলে দাঁড়ায় থাকে না। ঠিক আছে, ঠিক আমরাও বলি স্টুডেন্টের ভালো করতে গেলে তাদের মূল ভিত্তি বা বেসিক স্ট্রং হতে হয় পরীক্ষা ভালো করতে গেলে। তো স্টিলি মানে হচ্ছে মূল ভিত্তি, স্ট্যান্ডিং ব্লক। স্টিলি হচ্ছে স্ট্যান্ডিং ব্লক। এটাকে বলা হচ্ছে মূল ভিত্তি। তো এই ভাজক টিস্যুকে 2 ভাগে ভাগ করা যায়, মানে এই যে গ্রাউন্ড টিস্যুকে স্টিলিতে ভাগ করা যায়। স্টিলি, তো স্টিলি বোঝার আগে দেখো, স্টিলি আমরা এমনি বুঝে যাবো যদি আমরা এই ছবিটা বুঝি। দেখো এটা হচ্ছে একটা উদ্ভিদের বাইরের আবরণ। সেটা মূল হলে আমরা বলবো এপিফ্লেমা, কাণ্ড হলে বলবো এপিডার্মিস। তারপরে দেখো দেখো এখানে একটা মূলের কথা বলা হয়েছে, আমি মূলের কথা বাদ দিচ্ছি, আমি মূল চিন্তা করতেছি না। আমি নর্মালি একটা জিনিস বোঝার চেষ্টা করি, আমি ওভারঅল মূল কাণ্ড ওভারঅল গেস করে বা ওভারঅল একটা চিন্তা করি। সেটা দেখো যে বাইরের আবরণ, এটাকে বললাম বহিঃত্বক। এর নিচে যে অংশটা, এটাকে বলা যায় অধঃত্বক বা হাইপোডার্মিস। আমি কিন্তু মূলের ক্ষেত্রে বলতেছি না, মূলের ক্ষেত্রে কিন্তু থাকবে না এটা। আমি জাস্ট ওভারঅল একটা চিন্তা করতেছি, আমি স্টিলি আর বহিঃস্থিলি তোমাদের বোঝানোর জন্য চিন্তা করছি। তাহলে এটা গেল অধঃত্বক। তার যে পরের অংশ গেল, এটাকে বলা হচ্ছে কর্টেক্স। এই যে একটা সারি হলো যে লেয়ারটা, এটাকে আমরা বলতেছি অন্তঃত্বক। এবার তার নিচে আর একটা যে কোষের সারি আছে, এই সবুজ সারিটাকে আমরা বলতেছি পেরিসাইকেল। পেরিসাইকেল। এবার আসো এই কেন্দ্র অঞ্চলটাকে আমরা বলতেছি মজ্জা। কেন্দ্র অঞ্চলটাকে বলতেছি মজ্জা। মজ্জা থেকে যা পেরিসাইকেল থেকে সরে যায় তাকে বলে মজ্জারশ্মি। যেসব নিঃসৃত হয় মজ্জা থেকে, যে পেরিসাইকেল থেকে নিঃসৃত হয় তাকে বলা হয় মজ্জারশ্মি। তাহলে এটা হচ্ছে ছিল মজ্জা, আর যেগুলো নিঃসৃত হয় সেটা হচ্ছে মজ্জা রশ্মি। এবার দেখো এই জায়গায়, দেখো এই জায়গাটা হচ্ছে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো হচ্ছে জাইলেম। এটা হচ্ছে সাইলেম। আর এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা হচ্ছে ফ্লোয়েম গুচ্ছ, ওটা জাইলেম গুচ্ছ, আর এটা হচ্ছে
ফ্লোয়েম গুচ্ছ, ঠিক আছে, জাইলেম গুচ্ছ আর ফ্লোয়েম গুচ্ছ। তো দেখো এত কিছু লেখার কারণ, এত কিছু তোমাদের একটু বোঝানোর জন্য যে স্টিলি জিনিসটা কি। এবার দেখো এই যে কেন্দ্র থেকে, এই যে সেন্টার মজ্জা, এই মজ্জা থেকে এই যে সবুজ এই পর্যন্ত অঞ্চলটা, মানে এই যে এই অঞ্চলটা, এই সবুজ, তাহলে এই যে দেখো এই কেন্দ্র থেকে মজ্জা থেকে যে অঞ্চলটা পেরিসাইকেল পর্যন্ত, মজ্জা মজ্জারশ্মি পেরিসাইকেল, এই পুরো অঞ্চলটা যার মধ্যে ভাস্কুলার বান্ডলও কিন্তু আছে, জাইলেম এবং ফ্লোয়েম আছে। তাহলে মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত যে অঞ্চলটা, মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত যে অঞ্চলটা ভাস্কুলার বান্ডল সমৃদ্ধ, যাকে বলা হয় স্টিলি। মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত যে অঞ্চলটা, এই মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত যে অঞ্চলটা ভাস্কুলার বান্ডল সমৃদ্ধ, তাকে বলা হয় স্টিলি। এবং এই পুরাটাই দেখো এটুকু সব স্টিলির ভিতরে, তাহলে এই অঞ্চলটাকে বলি অন্তঃস্টিলি, আর বাইরের এটাকে বলা হয় বহিঃস্টিলি। বাইরের এটাকে বলা হচ্ছে বহিঃস্টিলি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি দেখো যে মজ্জা, মজ্জারশ্মি আর পেরিসাইকেল, এই তিনটাকে বলি অন্তঃস্টিলি, আর এদিকে এই কর্টেক্স, অধোত্বক আর হচ্ছে অন্ততক, এই তিনটাকে বলা হয় বহিঃস্টিলি। তার মানে স্টিলির বাইরের অংশ হচ্ছে বহিঃস্টিলি। তো স্টিলির মধ্যে কি আছে? মজ্জা, মজ্জারশ্মি আর পেরিসাইকেল। বাইরে কি আছে? অন্ততক, কর্টেক্স আর অধোত্বক। এই তিনটাকে আমরা কি বলতেছি? বহিঃস্টিলি। ক্লিয়ার? তাহলে পরীক্ষা যদি বলা হয় বহিঃস্টিলির অংশ কোনটা, তোমরা অ্যান্সার করতে পারবা? আশা করি পারবা যে অধোত্বক, কর্টেক্স আর অন্ততক হচ্ছে বহিঃস্টিলি, আর পেরিসাইকেল, মজ্জারশ্মি, মজ্জা হচ্ছে অন্তঃস্টিলি। আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর এখানে যে অধোত্বক নাই কেন, আমি এটা পরে বলবো, ঠিক আছে? এটুকু যদি বুঝে থাকো তাহলে মোটামুটি, তাহলে আমি একটু মুছে দিব, আমি পরেরটুকু আগাবো। ওকে, তাহলে দেখো একটু যদি বলো, দেখো পরের অংশে আমরা, তো এটুকে এবার আসলে আমরা বর্ণনায় যাই। তো অধোত্বক যেটা আমি দেখাইছিলাম, এখানে মূলে কিন্তু কোনো অধোত্বক থাকে না। দেখো মূলে শুধুমাত্র মূলের বহিরের আবরণ থাকে, এর কোনো কিন্তু কিউটিকলও থাকে না। তো মূলে অধোত্বকও থাকে না, অধোত্বক শুধুমাত্র কাণ্ডে থাকে, ঠিক আছে? তাহলে বহিঃস্থিতির মধ্যে আমাদের কি পড়ে দেখো, আসো নিচের দিকে। দেখো বহিঃস্থিতির প্রথম অংশ কি? অধোত্বক। তার আগে দেখো একটু দেখা আসি তোমাদের, এটা একটু এমসিকিউ জন্য ভালো করে পড়বা। বহিঃস্থিতি, অন্তঃস্থিতি। বহিঃস্থিতি দেখো মূলের ক্ষেত্রে কি? কর্টেক্স আর অন্ততক, এখানে কোনো অন্ততক নাই। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে অন্ততক, কর্টেক্স আর অন্ততক। আর পাতার গ্রাউন্ড শিখে বলা কি? মেসোফিল, যার মধ্যে হচ্ছে একবীজপত্রী পাতা থাকবে স্পঞ্জি প্যারেনকাইমা, আর দ্বিবীজপত্রী থাকবে স্পঞ্জি এবং প্যারিসের দুইটাই। আর অন্তঃস্থিতির মধ্যে দেখো মূলে পরিচক্র, মজ্জার সংযোজক টিস্যু, আর কাণ্ডে হচ্ছে পরিচক্র, মজ্জার মজ্জারশ্মি। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে যে কোনটা কি আছে না আছে, যে মূলে অধোত্বক নাই কিন্তু কাণ্ডে আছে। ওকে, ক্লিয়ার? তো দেখো স্টিলির বাইরের অঞ্চলকে বলা হয় বহিঃস্থিলি। এই দেখো ত্বকের নিচে যে কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যুতে গঠিত যে স্তর, তাকে বলা হয় কি? অধোত্বক। এবং অধোত্বক দেখো মূলে থাকে না, এটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, যে অধোত্বক সাধারণত কাণ্ডে থাকে কিন্তু মূলে থাকে না। পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে অধোত্বক মূলে থাকে না। তাহলে কাজ কি? দৃঢ়তা প্রদান করা এবং ভেতরক্ষকের অংশকে রক্ষা করা হচ্ছে অধোত্বকের কাজ। এরপর দেখো কর্টেক্স, আমরা দেখাইছিলাম যে কর্টেক্স, যে অধোত্বকের পরে যে অংশ ছিল সেটা কর্টেক্স। তো মূলের তো কোনো অধোত্বক নাই, তার মানে কি মূলের পুরোটাই কর্টেক্স। দেখো ছবিটা, দেখো মূলের হচ্ছে এই পুরোটাই কর্টেক্স, কারণ মূলে কোনো অধোত্বক নাই। এই জন্য আমরা বলতে পারি যে মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট বা অনেক স্তর বিশিষ্ট, কিন্তু কাণ্ডের কর্টেক্স হচ্ছে অল্প স্তর বিশিষ্ট, কারণ কাণ্ডে এর কিছু অংশ খেয়ে ফেলে হচ্ছে অধোত্বক, অধোত্বক থাকে, এই জন্য কি স্তরটা কমে যায়। তাহলে মূলের কর্টেক্স হচ্ছে বহু স্তর বিশিষ্ট, আর কাণ্ডের কর্টেক্স হচ্ছে অল্প স্তর বা কয়েক স্তর বিশিষ্ট। এরপরে দেখো কাজ, পানি এবং খাদ্য সঞ্চয় প্রধান কাজ, পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসে। এছাড়া দৃঢ়তা প্রদান করে আর সালোক সংশ্লেষণ অপসারণ করে। ক্লিয়ার? এবার দেখো অন্ততক,
পরীক্ষা আসে ইম্পর্টেন্ট। অন্তত্বকের কোষগুলা যে দেখবা যে ওখানে ছিল এরকম একটা ইয়ে ছিল, স্তর ছিল, এখানে যে কোষগুলো ছিল এরকম কোষগুলা ছিল। তো এই যে কোষগুলা, দেখো এই যে লেয়ারটা, এই যে কোষগুলা, যে এই কোষগুলা, তো অন্তত্বকের কোষগুলো হচ্ছে, এই কোষগুলো হচ্ছে ব্যারেল শেপ বা পিপাকৃতির। এই অন্তত্বকের কোষগুলো হচ্ছে ব্যারেল শেপ বা পিপাকৃতির। বিজ্ঞানী ক্যাসপেরি এই পিপাকৃতির কোষের উপরে ফিতাকৃতির একটা স্ট্রাকচার আবরণ করছে, তাকে বলা হয় আবিষ্কার করছে, তাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তার মানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ যদি বলা হয় কোথায় পাওয়া যায়? মূলে। মূলে কোথায়? অন্তত্বকে। তাহলে শুধুমাত্র মূলের অন্তত্বকে পাওয়া যাবে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। দেখো যে পিপাকৃতির বা ব্যারেল শেপ কোষ থাকবে, এর বাইরে দেখো সুবেরিন এবং লিগনিন যুক্ত হয়ে একটা ফিতার মতো স্ট্রাকচার বা বেষ্টনী তৈরি করে, এটাকে বলা হয় কি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এবং এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ বিজ্ঞানী ক্যাসপেরি আবিষ্কার করছে, তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। থাকবে কোথায়? শুধুমাত্র শুধু মূলের অন্তত্বকে। দেখো ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে শুধু মূলের অন্তত্বকে, আর কোথাও না, মূলের অন্তত্বকে। এবং আমরা জানি অন্তত্বকের যে কোষগুলো প্রাচীর পাতলা হয়, মানে অন্তত্বকে অনেকগুলো কোষ আছে, এই কোষগুলোর মধ্যে যেসব কোষগুলোর প্রাচীর হচ্ছে পাতলা তাদেরকে বলা হয় প্যাসেজ সেল। কি বলা হয়? প্যাসেজ সেল, বা বাংলায় আসতে পারে পারণ কোষ। পারণ কোষ, তাহলে প্যাসেজ সেল বলা হয় বা পারণ কোষ বলা হয়। ঠিক আছে? তো যেহেতু মূলের অন্ততকে একটা আবরণ পাওয়া যাচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, পরীক্ষায় আসে বা তোমার জানতে হবে, সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায় হচ্ছে শ্বেতসার আবরণ বা স্টারশিপ। দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে শর্করা জাতীয় পদার্থের আবরণ থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে শর্করা বা শ্বেতসার জাতীয় পদার্থের আবরণ থাকে, এটাকে বলা স্টারশিপ। এটাকে বলা হচ্ছে স্টারশিপ। ওকে, ক্লিয়ার? কাজ কি? খাদ্য সঞ্চয়, অংশকে রক্ষা করা। এটা পরীক্ষায় আসে, স্টার দিয়ে রাখবা। মূলস্তাপ নিয়ন্ত্রণ করা কার কাজ? অন্তত্বকের কাজ। এই দেখো এই কোষগুলো এত সংলগ্ন থাকে যে বায়ু এবং পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, সেজন্য এটাকে কি বলা হয়? অন্তত্বক বাঁধ বা ড্যাম। ড্যাম পরীক্ষায় কিন্তু আসতে পারে, এটা আসে। মূলস্তাপ নিয়ন্ত্রণ করা কার কাজ? ড্যাম বা বাঁধ হিসেবে কাজ করে কে? অন্তত্বক। তাহলে ড্যাম বা বাঁধ হিসেবে কাজ করে হচ্ছে অন্তত্বক। ক্লিয়ার? পরীক্ষা তাহলে এটা আসে। এবার আসো পেরিসাইকেল, তার মানে কি? আমরা অন্তঃস্থিতির মধ্যে ঢুকে গেলাম, কারণ আমাদের অন্তত্বক কি ছিল? বহিঃস্থিলি। তো পেরিসাইকেল কি বলছে? দেখো অন্তত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক স্তর থাকবে, সেটাকে বলা হচ্ছে পেরিসাইকেল। তবে সব উদ্ভিদে যে পেরিসাইকেল থাকবে এমন কোনো কথা নাই। কতক জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে এদের দেখা যায় না। ঠিক আছে? তাহলে সব উদ্ভিদে পেরিসাইকেল থাকবে বা থাকতে হবে এমন কোনো কথা না। এটা শুধুমাত্র মানে গুটি কয়েক উদ্ভিদ থাকতে পারে, বা সোজা ভাষায় জলজ উদ্ভিদের ক্ষেত্রে থাকে না। এবার দেখো এটা সাধারণত দুই ধরনের টিস্যু তৈরি হতে পারে। তবে কুমড়া এবং কুমারিকা পরীক্ষা আসে কিন্তু, এরা বহুস্তর বিশিষ্ট এবং স্ক্লেরোনিকা টিস্যুতে গঠিত। তাহলে পরীক্ষা যদি আসে যে কাদের পেরিসাইকেল বহুস্তর বিশিষ্ট? কুমড়া এবং কুমারিকা। কাদের পেরিসাইকেল শুধু স্ক্লেরোনিকা টিস্যুতে গঠিত? কুমড়া এবং কুমারিকা। ঠিক আছে? তাহলে স্ক্লেরোনিকা টিস্যুতে গঠিত এবং বহুস্তর বিশিষ্ট পেরিসাইকেল কাদের? কুমড়া আর কুমারিকা। এবার এই স্ক্লেরোনিকা টিস্যু যদি ফ্লোয়েমের মাথায় অবস্থান করে তখন তাকে বলা হয় হার্ডবাস্ট বা গুচ্ছটুপি। হার্ডবাস্ট বা গুচ্ছটুপি, খুবই ইম্পর্টেন্ট কথা, যে স্ক্লেরোনিকা টিস্যু যদি ফ্লোয়েমের মাথায় অবস্থান করে তাহলে বলা হয় হার্ডবাস্ট বা গুচ্ছটুপি। এবং এই হার্ডবাস্ট বা গুচ্ছটুপি কোথায় পাওয়া যায়? লিখে রাখবা, সূর্যমুখীতে। এই হার্ডবাস্ট বা গুচ্ছটুপি যদি বলা হয় কোথায় পাওয়া যায়, তাহলে সূর্যমুখীতে পাওয়া যায় হচ্ছে হার্ডবাস্ট বা গুচ্ছটুপি। ওকে, এর কাজ কি? পরীক্ষা আসে দুইটা থেকে, পার্শ্বমূল সৃষ্টি করা এবং অস্থানিক মূল সৃষ্টি করা কার কাজ? তাহলে পার্শ্বমূল সৃষ্টি করা এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা হচ্ছে পেরিসাইকেলের কাজ। মজ্জা হচ্ছে পরিবহন টিস্যু দিয়ে ঘেরা যে কেন্দ্রস্থলের অংশ, সেটাকে বলা হচ্ছে মজ্জা। অনেক সময় দেখা যায় অনেকের মজ্জা কোষ নষ্ট হয়ে যায়, এটা ফাঁকা স্থলে শূন্য স্থানে তৈরি হয়। যেমন কুমড়া উদাহরণ, এটা কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছে। কুমড়া উদ্ভিদের ক্ষেত্রে এদের কাণ্ড কি মজ্জা নষ্ট হয়ে ফাঁকা স্থানে তৈরি করে। ওকে, তাহলে কাজগুলো পড়বা। আর মজ্জা রশ্মির কাজের মধ্যে দেখো
প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করা হচ্ছে কাজ, পরীক্ষা আসে যে প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করে কে? মজ্জা রশ্মি। এবার আসো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পাতার গ্রাউন্ড টিস্যু থেকে বলা হয়, পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। এই মেসোফিল কোষ দেখো, বিষমপৃষ্ঠ পাতা মানে কি? যাদের পাতার এপিট আর ওপিট কোনো পিঠ সমান না, দুই পিঠ সমান না, তাকে বলা হয় কি? বিষমপৃষ্ঠ পাতা। এই বিষমপৃষ্ঠ পাতায় দেখো দুই ধরনের কোষ থাকে, প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। ছবিতে আসো দেখো, এই যে লম্বাকৃতির যে কোষ, এই লম্বাকৃতির কোষগুলোকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। আর এই যে গোলাকৃতির বা ডিম্বাকৃতির যে কোষগুলা, এটাকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এই যে গোলাকৃতির বা ডিম্বাকৃতির কোষ স্পঞ্জি প্যারেনকাইমা, আর লম্বা কোষগুলোকে বলা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। ওকে, তাহলে এই দুটো পড়বা। এবার আসো দেখো, আমাদের টিস্যুতন্ত্রের তিনটা অংশ ছিল, এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র আর ভাস্কুলার। এপিডার্মাল হয়ে গেছে, গ্রাউন্ড হয়ে গেছে, এবার আমরা পড়বো ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার মানে কি? পরিবহন টিস্যুতন্ত্র। তার মানে যে টিস্যুতন্ত্র জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত, কারণ আমাদের পরিবহন কাজ করে কি? জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত টিস্যুকে বলা হয় কি? পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র, যার অপর নাম কি? ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র। ওকে, তাহলে আমরা সংজ্ঞা পড়বো এবং ভাস্কুলার টিস্যুতন্ত্রের অপর নাম কি? ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র, এটা জানবো। ওকে, এবার দেখো কি বলছে, যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে কি থাকে? যে ভাজক টিস্যু থাকে, তাকে বলা হয় ক্যাম্বিয়াম। আমরা বলছিলাম ক্যাম্বিয়াম মানে কি? চেঞ্জ বা পরিবর্তন করতে পারে। তার মানে কি? ক্যাম্বিয়াম চেঞ্জ হয়ে পরবর্তী কি? জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করে। তো এই দ্বিবীজপত্রী উদ্ভিদে সাপোজ মনে করো একটা এরকম এরকম একটা জিনিস, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, এটাকে বলতেছি আমরা ক্যাম্বিয়াম। এই যে মাঝখানে যে ভাজক টিস্যু থাকে, এটাকে বলা হয় ক্যাম্বিয়াম, এটাকে বলা হচ্ছে, এই যে এটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। ওকে, তো এই যে এই ভাস্কুলার বান্ডল দ্বিবীজপত্রী উদ্ভিদের মাঝখানে থাকে। তো দেখো পরীক্ষা আসে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কি? বৃত্তাকারে সাজানো থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডলগুলো কিরকম সাজানো থাকে? বৃত্তাকারে সাজানো থাকে। আর একবীজপত্রীর ক্ষেত্রে কি হয়? একবীজপত্রীর ক্ষেত্রে দেখো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে, বিক্ষিপ্ত। একবীজপত্রীর ক্ষেত্রে এরা বিক্ষিপ্ত হবে। তাহলে পরীক্ষা কিন্তু যদি আসে, অ্যান্সার করতে এখান থেকে পারতে হবে। ওকে, এবার দেখো, তাহলে আমরা বলছিলাম যে ভাস্কুলার টিস্যু কিনে গঠিত? জাইলেম, ফ্লোয়েম, দুই ধরনের টিস্যু নিয়ে গঠিত। তো এর মধ্যে জাইলেম টিস্যু দেখাবো চার প্রকার: ট্রাকিড, ভেসেল, এটা ভালো করে দেখায় রাখবা। ট্রাকিয়া, তোমরা অনেকে খেয়াল করো না যে পাশে ব্র্যাকেটে কিছু বলা আছে, পরীক্ষা দেখা ট্রাকিয়া আসলে মনে করবা শ্বাসনালী, মনে করে আর অ্যান্সার দিবা না। কিন্তু দেখো ভেসেলের অপর নাম কি? ট্রাকিয়া। ভেসেলের অপর নাম হচ্ছে ট্রাকিয়া। তো এই যে ট্রাকিয়া, 3 নম্বর জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তার মানে এটা তোমরা 19-এও পড়ছো যে জাইলেম টিস্যুর উপাদান হচ্ছে চারটা। জাইলেম টিস্যু চারটা জিনিস নিয়ে গঠিত: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এই যে চারটা, এই চারটা উপাদানের মধ্যে একমাত্র সজীব উপাদান বা জীবিত উপাদান হচ্ছে প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। এই জাইলেম প্যারেনকাইমা হচ্ছে আমাদের একমাত্র সজীব উপাদান বা জীবিত উপাদান এই চারটার মধ্যে। এবং এই চারটা উপাদানই সব জায়গায় থাকবে এমন কোনো কথা নাই। যেমন নগ্নবীজী উদ্ভিদে এবং ফার্নবর্গীয় উদ্ভিদে জাইলেম টিস্যুতে কোনো ভেসেল থাকবে না। নগ্নবীজী উদ্ভিদে এবং ফার্নবর্গীয় উদ্ভিদে জাইলেম টিস্যুতে কোনো ভেসেল থাকে না। একটা ব্যতিক্রম আছে, নিটাম। নগ্নবীজ উদ্ভিদে ভেসেল থাকে না, ব্যতিক্রম নিটাম, যেখানে সরল প্রকৃতির ভেসেল থাকে। তার মানে নগ্নবীজ উদ্ভিদে ভেসেল থাকে না। তাহলে ভেসেল থাকবে কাদের? ভেসেলের বৈশিষ্ট্য হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের ভেসেল থাকবে। কিন্তু এই আবৃতবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও উইনটেরাসি, টেট্রাসেন্ট্রাসি এবং ট্রোকোডেন্ড্রেসি, এই উইনটেরাসি, টেট্রাসেন্ট্রাসি এবং ট্রোকোডেন্ড্রেসি, এই তিনটা গোত্রে কোনো ভেসেল থাকবে না। তার মানে প্রত্যেকটা জায়গায় এক্সেপশন আছে যে আবৃতবীজতে ভেসেল থাকা উচিত, কিন্তু এই তিনটা গোত্রে নাই। নগ্নবীজে থাকে না, কিন্তু আমার নিটামে আছে। ওকে, তো এবার আসলে দেখো এই ভেসেল, দেখো ভেসেল এরকম হতে পারে ছোট সরু গর্তযুক্ত, হতে পারে এরকম বড় গর্তযুক্ত। এটাকে বলা হয় প্রোটোজাইলেম, এটাকে বলা হয় মেটাজাইলেম। তার মানে ভেসেল সরু গর্তযুক্ত, ভেসেল সরু গর্তযুক্ত হলে বলা হয় প্রোটোজাইলেম, আর বড় গর্তযুক্ত হলে বলা হয় মেটাজাইলেম। তো এর স্ট্রাকচার দেখো কিছু আছে, সেটা হচ্ছে তার মানে একটা বৃত্ত যদি আমরা সার্কেল কেন্দ্র চিন্তা করি, তো কোনো কোনো উদ্ভিদে দেখা যায় যে প্রোটোজাইলেম বাইরে
পরিধির দিকে, আর মেটাজাইলেম হচ্ছে সেন্টারে বা কেন্দ্রে কেন্দ্রে। আর ঠিক আছে, আর এপাশে পরিধি। দেখো আমরা দুইটা মনে রাখতে পারবো না, আমাদের মনে রাখতে হবে প্রোটোজাইলেম। এই প্রোটোজাইলেমের উপর অবস্থান করে আমরা নামকরণ করবো, ঠিক আছে? প্রোটোজাইলেম যদি কেন্দ্রে থাকে, প্রোটোজাইলেম যদি কেন্দ্রে থাকে তখন তাকে আমরা বলি এন্ডার্ক। আর প্রোটোজাইলেম যদি বাইরে থাকে তাহলে আমরা বলি এক্সার্ক। আমরা জানি এক্সো মানে বাইরে, এক্সো মানে সবচেয়ে বাইরে, ঠিক আছে? তো প্রোটোজাইলেম পরিধিতে থাকলে বা বাইরে থাকলে, কারণ কি আমরা একটা মনে রাখবো, প্রোটোজাইলেম মনে রাখবো, কারণ প্রোটোজাইলেম যদি পরিধিতে থাকে তাহলে মেটাজাইলেম থাকবে কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধিতে থাকলে মেটাজাইলেম থাকবে কেন্দ্রে, আর মেটাজাইলেম পরিধিতে থাকলে প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রে। তাহলে প্রোটোজাইলেম যেহেতু বাইরে আছে তাহলে মেটাজাইলেম কেন্দ্রে, এটাকে বলা হয় এক্সার্ক। আর প্রোটোজাইলেম মাঝখানে, তার মানে এন্ডার্ক। ওকে, এবং মনে রাখবা এভাবে, মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝখানে থাকবে। ওকে, তার মানে মূল তিনটা মূলের মেটাজাইলেম মাঝখানে, তার মানে কি প্রোটোজাইলেম বাইরে, তার মানে মূলের স্ট্রাকচার কি এক্সার্ক। তাহলে মূলের গঠন হচ্ছে এক্সার্ক, মূলের জাইলেমের গঠন হচ্ছে এক্সার্ক। তাহলে মূলে এক্সার্ক হলে কাণ্ডে কি এন্ডার্ক। তোমরা এভাবে মনে রাখতে পারো, কাণ্ড এন্ডো, তো কাণ্ডে হচ্ছে এন্ডার্ক, কাণ্ড এন্ডো। বা মনে রাখতে পারো যেহেতু মূলে এক্সার্ক তাহলে কাণ্ডে এন্ডার্ক, ঠিক আছে? এবং পাতার ক্ষেত্রে দেখা যায় প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম একই ভাষাতে অবস্থান করে, এটাকে বলা হয় মেসার্ক। ওকে, তাহলে মূলে এক্সার্ক, কাণ্ডে এন্ডার্ক, আর পাতায় পাওয়া যায় মেসার্ক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ফ্লোয়েম টিস্যু চারটে উপাদান, জাইলেমের মতো ফ্লোয়েম হচ্ছে চারটে উপাদান নিয়ে গঠিত। সেটা কি? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। যেমন আমরা পড়ছিলাম যে জাইলেম টিস্যুর একমাত্র জীবিত কোষ কি? জাইলেম প্যারেনকাইমা। আর ঠিক পড়বো ফ্লোয়েম টিস্যুর একমাত্র মৃত কোষ হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তার মানে ফ্লোয়েমের সবাই জীবিত, ফ্লোয়েম টিস্যুর সবগুলো জীবিত, কিন্তু একমাত্র মৃত হচ্ছে কি? ফ্লোয়েম ফাইবার। একমাত্র মৃত হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এবং আমরা জানি পরিণত সিবনল বা সিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসিতে যেমন কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত সিবকোষ বা সিবনলে কোনো নিউক্লিয়াস থাকে না। আবার নগ্নবীজি উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না, এটাও আমরা জানি, ঠিক আছে? ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। পরীক্ষায় আসে বাস্ট ফাইবার কোনটা? পাটের আঁশ বা সেকেন্ডারি ফাইবার, ঠিক আছে? সেকেন্ডারি ফ্লোয়েম বা সেকেন্ডারি ফাইবার, এটাকে বলা হয় পাটের আঁশ বা বাস্ট ফাইবার, ঠিক আছে? পাটের আঁশকে বলা হয় বাস্ট ফাইবার বা সেকেন্ডারি ফাইবার। ক্লিয়ার? এবার আসো, উদ্ভিদে যে টিস্যু খাদ্যের কাঁচামাল এবং তৈরিকৃত খাদ্য পরিবহন করে তাকে বলা হয় পরিবহন টিস্যু গুচ্ছ। ওকে, পরিবহন টিস্যু সংজ্ঞা পড়বা, এটা হচ্ছে এমসিকিউ। যে এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে কি কি পড়ে, গ্রাউন্ড টিস্যুর মধ্যে কি কি পড়ে, আর ভাস্কুলার টিস্যুর মধ্যে কি কি পড়ে, এটা আমরা সব পড়ানো হয়ে গেছে। তোমরা নিজেরা একটা এমসিকিউ জন্য পড়ে নিবা। এবার আসো ভাস্কুলার বান্ডালের প্রকারভেদ। এটা তোমাদের এমসিকিউ প্লাস সিকিউ দুটাই, সিকিউ আসে আর এমসিকিউ তো এমনি আসে, যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। তাহলে সিকিউ আসে, রিটেনে প্রশ্ন আসে ভাস্কুলার বান্ডালের প্রকারভেদ। দেখো ফ্লোয়েম টিস্যুর এবং জাইলেম টিস্যুর অবস্থানের উপর ভিত্তি করে, ফ্লোয়েম এবং জাইলেম টিস্যুর অবস্থানের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়, সংযুক্ত, অডিও আর হচ্ছে কেন্দ্রিক। সংযুক্ত, অডিও এবং কেন্দ্রিকে তিন ভাগে ভাগ করা যায়। রিটেনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কনজয়েন্ট বা সংযুক্ত কি বলছে? জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর থাকবে, একই গুচ্ছে অবস্থান করবে, যুক্ত হবে। যে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই সাথে একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করে, তখন তাকে বলা হয় কি? সংযুক্ত বা কনজয়েন্ট ভাস্কুলার বান্ডল। যার আবার দুটো আছে, সমপার্শ্বীয় বা কোলাটারাল, আর হচ্ছে বাইলেটারাল বা বাইকোলাটারাল, হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে? সমপার্শ্বীয় কখন বলবো? যে এক খণ্ড ফ্লোয়েম এক খণ্ড জাইলেম একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করবে, ঠিক আছে? তাকে বলা হয় সমপার্শ্বীয়। যেমন পুষ্পক উদ্ভিদে পাওয়া যাচ্ছে সমপার্শ্বীয়, পুষ্পক উদ্ভিদে সমপার্শ্বীয় পাওয়া যায়। তাহলে পরীক্ষা আসতে পারে যে সমপার্শ্বীয় ভাস্কুলার টিস্যু কোথায় পাওয়া যায়? পুষ্পক উদ্ভিদে। বা পুষ্পক উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার টিস্যু পাওয়া যায়? সমপার্শ্বীয়। এই সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা যায় ক্যাম্বিয়ামের উপর ভিত্তি করে। দেখো ছবি দেখলে বুঝবা, বা আমি আঁকাচ্ছি।
জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। দেখো এই ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে সমপার্শ্বিক দুই ভাগে ভাগ করা যায়। যদি জাইলেম এবং ফ্লোয়েম মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তাহলে বলা হয় মুক্ত সমপার্শ্বীয়, আর যদি মাঝখানে ক্যাম্বিয়াম না থাকে তাহলে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে জাইলেম ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করবে, মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে মুক্ত সমপার্শ্বীয়, না থাকলে বদ্ধ সমপার্শ্বীয়। আর জাইলেম মাঝখানে দুই পাশে ফ্লোয়েম, এটা অন্তঃক্যাম্বিয়াম, এটা বহিঃক্যাম্বিয়াম দ্বারা পৃথক থাকলে সেটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে, তাহলে এই যে মুক্ত সমপার্শ্বীয় এর উদাহরণ হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড, এই মুক্ত সমপার্শ্বীয় উদাহরণ হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড, আর বদ্ধ হচ্ছে একবীজপত্রী, বদ্ধ হচ্ছে একবীজপত্রী। আর সমদ্বিপার্শ্বীয় হচ্ছে কি লাউ, কুমড়া, শশা। ওকে, তাহলে পরীক্ষা এগুলো কিন্তু খুব আসে। দেখো যে মুক্ত সমপার্শ্বীয় দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কুমড়া বাদে আর নগ্নবীজিতে, বদ্ধ হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে বদ্ধ। ওকে, এবার দেখো সমদ্বিপার্শ্বীয় কি বলছিলাম, মাঝখানে জাইলেম দুই পাশে ফ্লোয়েম দ্বারা থাকবে, সেটা আবার সমদ্বিপার্শ্বীয়। ওকে, যেমন লাউ, কুমড়া, শশা, এটাও বলছিলাম উদাহরণ। ওকে, দেখো এই যে ছবি আছে, দেখো ফ্লোয়েম জাইলেম ক্যাম্বিয়াম দ্বারা পৃথক মুক্ত সমপার্শ্বীয়, জাইলেম ফ্লোয়েম নাই ক্যাম্বিয়াম মধ্য সমপার্শ্বীয়, জাইলেম ফ্লোয়েম ফ্লোয়েম ওই ক্যাম্বিয়াম অন্তঃক্যাম্বিয়াম দ্বারা পৃথক, তাহলে সমদ্বিপার্শ্বীয়, এটা হলো সমদ্বিপার্শ্বীয়। এবার দেখো অরিও, যদি একটা ভাস্কুলার বান্ডলের অবস্থান এমন হয় যে ফ্লোয়েম এবং জাইলেম পাশাপাশি অবস্থান করে একটার পর একটা বৃত্তাকার সুন্দরভাবে, যে জাইলেম ফ্লোয়েম, দেখো বলতেছে কি যে ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লোয়েম একত্রে একটি বান্ডল সৃষ্টি না করে পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডল সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে, তাহলে দেখো এই যে একটা জাইলেম মানে জাইলেম ফ্লোয়েম, ফ্লোয়েম জাইলেম, এভাবে ফ্লোয়েম জাইলেম পাশাপাশি অবস্থান করে একটা ভাস্কুলার বান্ডল সৃষ্টি করে, এগুলো অরিও। তো পরীক্ষায় মনে রাখবা অরিও মনে রাখা বুদ্ধি, সহজ উদ্ভিদ পুষ্পক উদ্ভিদের মূল, মূল মানে কি 100 ভাষায় মূল মনে রাখবা, মূল মানে অরিও। যদি বলা হয় উদ্ভিদের মূলে কোনটা পাওয়া যায়, একবীজপত্রী মূল বলুক, দ্বিবীজপত্রী মূল বলুক, যাই বলুক না, মূল মানে অরিও। তাহলে যদি বলা হয় যে মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল পাওয়া যায়, অরিও। এবার দেখো পরে লেখা আছে, এগুলো আমি পরে পড়াবো। কেন্দ্রিক, দেখো কেন্দ্রিক দেখো দুই ভাগে ভাগ করা যায়, জাইলেম কেন্দ্রে তার পাশে ফ্লোয়েম দ্বারা ঘেরা, এটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রে তার পাশে জাইলেম দ্বারা ঘেরা, এটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিক এর উদাহরণ কি, টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা। আর ফ্লোয়েমের উদাহরণ কি, ড্রাসিনা ইউক্কা। ওকে, লেপ্টোসেন্ট্রিক। তাহলে উদাহরণ তোমাদের মুখস্থ করতে হবে যে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক উদাহরণ কি, টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা, আর ওদিকে ড্রাসিনা এবং ইউক্কা। বই আছে, বই পাবা তোমরা, এই দেখো এখানে আছে টেরিস, লাইকোপোডিয়াম, সিলাজিনেলা আর ড্রাসিনা ইউক্কা। আর যদি বলা হয় কেন্দ্রিক, শুধু কেন্দ্রিক কোথায় পাওয়া যায় বা কনসেন্ট্রিক শুধু কেন্দ্রিক, তাহলে হচ্ছে টেরিডোফাইটা, টেরিস হার্নবর্গীয় উদ্ভিদে পাওয়া যায় হচ্ছে কেন্দ্রিক। তাহলে এটা মার্ক করে রাখবো। ওকে, মোটামুটি আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, তোমরা পার্থক্য পড়ে নিবা, 2 মার্কের সিকিউ আসে অনেক সময়। এবার দেখো একবীজপত্রী মূলের অন্তর্গঠন, তোমাদের এই জায়গা থেকে কিন্তু অনেক সিকিউ আসে রিটেনে। ঠিক আছে, এই ছবি দিয়ে প্রশ্ন আছে বা ছবি আঁকাইতে বলে। তো দেখো আজকে আমরা এই একবীজপত্রী মূলের সাঁতারের বৈশিষ্ট্য পড়বো। সেটা কি, আমি কিছু দেখো ছবির সাথে মিলাই মিলাই বলি, তোমরা পরে দেখবা যে একবীজপত্রী মূলের এককোষী মূললোম থাকবে, একবীজপত্রী মূলে মূললোম থাকে, এককোষী মূললোম থাকে। কিউটিকলের যে আবরণ থাকে না, কিউটিকল থাকে না। মূলের বহিরাবরণকে আমরা কি বলি, এপিব্লেমা। মূলে অধত্বক ছিল না, কটেক্স থাকবে। মূলের পেরিসাইকেল দেখো, এই যে মূলের পেরিসাইকেল, অন্ততক থাকবে, দেখো অন্ততক, এটা হচ্ছে অন্ততক, এটা হচ্ছে অন্ততক।
তারপর দেখো মূলের পেরিসাইকেল হচ্ছে এক স্তর বিশিষ্ট। তারপর দেখো মূলের ভাস্কুলার বান্ডল কেমন, দেখো অডিও। আমরা জানি মূলের ভাস্কুলার বান্ডল কেমন হয়, অডিও। এবং জাইলেম কেমন, দেখো দেখো মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধি মানে এক্সার্ক, এটা একটু আগে পড়ে আসলাম। মূলে হচ্ছে এক্সার্ক, আর দেখো কেন্দ্রে অনেক ফাঁকা জায়গা, মজ্জা। মূলের মজ্জা হচ্ছে বৃহৎ, মূলের মজ্জা হচ্ছে বৃহৎ। এবং দেখো 1 2 3 4 5 6 7, যদি মূলে জাইলেমের সংখ্যা 6 এর অধিক হয় তাহলে বলা হয় একবীজপত্রী মূল। আর 2 থেকে 4টা হলে বলা হয় দ্বিবীজপত্রী মূল। 2 থেকে 4টা হলে বলা হয় দ্বিবীজপত্রী মূল, আর 6 এর অধিক হলে একবীজপত্রী মূল। তাহলে এটা হচ্ছে একবীজপত্রী মূলের প্রস্তুচ্ছেদের ছবি। ঠিক আছে, করছো মূল। দেখো এই কাজগুলো দাগায় রাখবা, কিভাবে পাওয়া যায়। এ দেখো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্য সঞ্চয় করা কার কাজ? পেরিসাইকেলের কাজ। নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্য সঞ্চয় করা কার কাজ? পেরিসাইকেলের কাজ। তাহলে এটা পড়বা। মজ্জারশ্মি কোন কোষ দিয়ে? প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এবার দেখো এই যে বৈশিষ্ট্যগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেলে প্রশ্ন আসছে এখান থেকে, ইন্টার তো আসেই। এই দেখো কিউটিকল অনুপস্থিত, এককোষী মূল্য বললাম, অদত্তক অনুপস্থিত একটু আগে বলছি। ঠিক আছে, অন্ততক আছে এটাও বলছি, পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত এটাও বলছি। মূলের ভাস্কুলার বান্ডল সবসময় অডিও, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে মানে কি এক্সার্ক, এটাও বলছি। জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছ সংখ্যা 6 এর অধিক হলে একবীজপত্রী, আর দ্বিবীজপত্রী হলে 2 থেকে 4টা, এটাও বলছি। মজ্জা বৃহৎ। তাহলে দেখো সবগুলো বৈশিষ্ট্য একটু আগে তোমাদের আমি ছবি দেখে পড়াইছি, সবগুলো বৈশিষ্ট্য আছে। 6টা 7টা 8টা বৈশিষ্ট্য মুখস্থ, একদম টানা মুখস্থ রাখতে হবে। পরীক্ষা আসলে এই মুখস্থ করে লিখে দিতে হবে, এগুলা ছবি আগাইতে হবে। এরপর দেখো একবীজপত্রীর কাণ্ড। দেখো কাণ্ডের কথা চিন্তা করো, দেখো কাণ্ডের কোনো কিন্তু ইয়া নাই, যে একবীজপত্রীর কাণ্ডে কোনো কাণ্ডরোম নাই। মূলে মূলরোম ছিল এককোষী, কিন্তু কাণ্ডে কোনো কাণ্ডরোম নাই। ঠিক আছে, কিন্তু আবার দেখো যে কালো কালো পুরো আবরণ আছে, এটাকে বলে কিউটিকলের আবরণ। তাহলে কি কাণ্ডে হচ্ছে কিউটিকল থাকবে, কাণ্ডে হচ্ছে কিউটিকল থাকবে। আবার দেখো মূলে কোনো অদত্তক ছিল না, কিন্তু কাণ্ডে দেখো অদত্তক আছে, কাণ্ডে হচ্ছে অদত্তক আছে। কর্টেক্স আছে, দেখো অল্প স্তর বিশিষ্ট কর্টেক্স। ওকে, তারপরে দেখো এদের প্লেনকাইমা টিস্যুতে পেরিসাইকেল, অন্ততক এরকম নাই, বোঝা যাচ্ছে না। তো দেখো এই যে প্রোটোজাইলেম ভিতরে, মেটাজাইলেম কি বাইরে পরিধির দিকে, এটাকে বলা হয় এন্ডার্ক। তাহলে কাণ্ডের ক্ষেত্রে কি এন্ডার্ক। ওকে, আর এই যে প্রোটোজাইলেম পরিধির দিকে, এই প্রোটোজাইলেমটা বিনষ্ট হয়ে একটা গহ্বর তৈরি করে। এই প্রোটোজাইলেম বিনষ্ট যে গহ্বর তৈরি করে তার নাম হচ্ছে প্রোটোজাইলেম গহ্বর, বা এর অপর নাম লিখে রাখো, মেডিকেল পরীক্ষায় একবার আসছে লাইসোজেনাস গহ্বর। লাইসোজেনাস গহ্বর পরীক্ষা আসছিল যে লাইসোজেনাস গহ্বর কোথায় পাওয়া যায়, কোন উদ্ভিদে? অপশন ছিল ভুট্টা। তো একবীজপত্রী, এখানে দেখো ভুট্টা, আমরা জানি ভুট্টা কাণ্ডে, একবীজপত্রী কাণ্ডে, ভুট্টা কাণ্ডে হচ্ছে কি পাওয়া যায়? এই প্রোটোজাইলেম গহ্বর বা লাইসোজেনাস গহ্বর পাওয়া যায়। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের প্রোটোজাইলেম গহ্বরটা হয়ে গেল। তাহলে এগুলো জায়গায় রাখো জাইলেম। দেখো একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো এটা দেখতে কেমন, এটা হচ্ছে দেখতে কেমন, এটা কি ভির মতো দেখতে, ভি ভি বা ওয়াই বলে। ঠিক আছে, ওয়াই বা ভির মতো দেখতে। ওকে, তুমি যদি এটুক চিন্তা করো তাহলে ভি, আবার এটুক চিন্তা করো একটু বেশি গহ্বর সহ, তাহলে ওয়াই। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো দেখো, এই দেখো যেটা বলতেছিলাম যে কাণ্ডে কোনো কাণ্ডরোম থাকবে না, অনুপস্থিত, কিন্তু কিউটিকল থাকবে। অন্ততক এবং পরিচক্র থাকতেছে না। অদত্তক অবশ্যই আছে, দেখছো ভাস্কুলার মান্ডলগুলো বিক্ষিপ্ত ছড়ানো থাকে। জাইলেম ওয়াই বা ভি আকৃতি সবগুলো পড়াইছি। এটা দেখো প্রোটোজাইলেম কেন্দ্র মানে এন্ডার্ক। আর একটু আগে পড়েছিলাম না যে আমরা জানি যে একবীজপত্রী কাণ্ড হচ্ছে সংযুক্ত ভাস্কুলার মান্ডলের মধ্যে আছে সমপার্শ্বীয়, তার মধ্যে যে বদ্ধ মানে কি, যে এরকম ছিল, কোনো ইয়া ছিল না, ক্যাম্বিয়াম ছিল না, ক্যাম্বিয়াম ছিল না। তাহলে এটা হচ্ছে ছিল একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সংযুক্ত, সমপার্শ্বী এবং বদ্ধ। সংযুক্ত, সমপার্শ্বী এবং বদ্ধ। তো একবীজপত্রী জায়গায় দেখো দ্বিবীজপত্রীর কিছু একটু পার্থক্য আছে। দেখো দ্বিবীজপত্রীর কাণ্ডে আবার বহুকোষী কাণ্ডরোম থাকে, দ্বিবীজপত্রীর কাণ্ডে আবার বহুকোষী কাণ্ডরোম থাকে। তো দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্যগুলো দেখো যে এদের হচ্ছে কিউটিকল থাকবে এবং বহুকোষী কাণ্ডরোম থাকবে। ঠিক আছে, অদত্তক থাকবে, কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত হবে।
কটেক্স বহুসারি কোষ দেখো, ঠিক আছে। অন্ততক, এই দেখো একসারি কোষ, যেটা একবীজপত্রী কাণ্ডে ছিল না। একবীজপত্রী কাণ্ডে অন্ততক ছিল না, পেরিসাইকেল ছিল না, কিন্তু দ্বিবীজপত্রী কাণ্ডে আবার হচ্ছে দেখো অন্ততক আছে একসারি কোষ দিয়ে গঠিত, পরিচক্র আছে একাধিক সারি কোষ দিয়ে গঠিত, এখানে আছে। তাহলে এই দুটো হচ্ছে একবীজপত্রীতে নাই, কিন্তু দ্বিবীজপত্রীতে থাকবে। ওকে, ভাস্কুলার বান্ডল দেখো সংযুক্ত, সমপার্শ্বী ও মুক্ত, মানে কি এরকম ক্যাম্বিয়াম থাকবে, জাইলেম ফ্লোরের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের গেল, এটা সিকিউতে আসে। অনেক সময় রিটেনে মূল কাণ্ডের পার্থক্য আসে, যেহেতু আমাদের মূল পড়াইছি, ডিটেলস কাণ্ড পড়াইছি, পারবা। তারপরে একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে পার্থক্য আসে, আশা করি পারবা, পড়ে নিবা। আবার একবীজপত্রী মূল আর একবীজপত্রী কাণ্ডের পার্থক্য আছে। তাহলে মূল প্রথমত পড়বা হচ্ছে একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূলের মধ্যে পার্থক্য, একবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ডের মধ্যে পার্থক্য, দ্বিবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ডের মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো পড়তে হবে। আশা করি যেহেতু তোমাদের ডিটেলস পড়ানো হয়েছে, পার্থক্যগুলো তোমরা নিজে পড়লেই বুঝতে পারবা। এখান থেকে সিকিউ এমসিকিউ দুটো আসে, পার্থক্য থেকে অনেক সময় এমসিকিউ আসে ইনফরমেশন থেকে। তো মোটামুটি আশা করি আজকে এই ক্লাসটা এখানে আমরা রাখবো বা শেষ করব। টিস্যু চ্যাপ্টারে আশা করি তোমরা যারা টিস্যু চ্যাপ্টারে যাদের সমস্যা আছে, আমি যা পড়াইছি এটুকু পড়লে তোমাদের এইচএসসি পরীক্ষাটাও এবং পাশাপাশি মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমরা আগায় থাকবা। আমি যা পড়াইছি অন্তত হাসান স্যারের বই থেকে এর বেশি কিছু পড়ার দরকার হয় না। মোটামুটি তোমাদের ডিটেলস পড়াই গেছি আমি একদম, এ টু জেড যা যা লাগবে তোমাদের সিকিউ বলো বা এমসিকিউ পরীক্ষার জন্য, এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার অনেক হেল্পফুল হবে। এই চ্যাপ্টারে তোমার যদি কমপ্লিট প্রিপারেশন নিতে হয়, পাশাপাশি তোমার আমরা আলিম স্যারের বই, আজিবুর স্যারের বই পড়তে হবে, বিগত মেডিকেলে বা ভার্সিটিতে কি প্রশ্ন আসে ওগুলো সলভ করতে হবে। আমরা পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসগুলোতে অন্যান্য রাইটারের বইয়ের ক্লাস নিব, অন্যান্য সাবজেক্টের ক্লাস নিব। তোমরা সবাই আমাদের সাথে থাকবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাইকে গ্রুপে অ্যাড দিবা, তোমরা রেগুলার পরীক্ষাগুলো দাও, এবং তোমরা আমাদের এই ক্লাসে বলো বা আমাদের পোস্টে যে কোনো জায়গায় কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন কোন চ্যাপ্টারের ক্লাসগুলো সমস্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো সাবজেক্টের কোন জায়গায় সমস্যা, কোন চ্যাপ্টারে ক্লাস নিলে ভালো হয়, তোমরা একটু কমেন্টে জানাবা। আমরা মেডিডিমার্স মেডিকেল ভর্তি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সেই ক্লাসগুলো, তোমাদের কোথায় সমস্যা আছে সেগুলো দূর করার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।